আব্বু, কিছু খেয়েছো তুমি? শ্রবণ বাবাকে জড়িয়ে ধরে রেখে দুদিকে মাথা নাড়ল। না খেয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। সোহাকে তুলে নিয়ে যাওয়ার পর পানি ছাড়া কিচ্ছু খাইনি আমি। শামীম রেজা চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে বললেন। স্পর্শ, তোমার ভাইয়ার জন্য খাবার বেড়ে নিয়ে এসো। শ্রবণ বাবাকে ছেড়ে দিয়ে বলল। আমি খাবো না, আমার সোহাকে ছাড়া আমি কিছু খাবো না। আমার সোহাকে এনে দিন আগে। হ্যাঁ, এনে দিব তো আব্বু। বাকি টাকা আসতে আধা ঘন্টার মতো সময় লাগবে। ততক্ষণে তুমি খেয়ে নাও। না খেলে শক্তি পাবে কোথায়? দেখো কত ফুটবল হয়ে পড়েছো। তোমার পুরো শরীর কিভাবে থরথর করে কাঁপছে। স্পর্শ খাবার আনার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে গেল। শামীম রেজা চৌধুরীর ছেলেকে সোফায় বসিয়ে নিজেও বসলেন পাশে। শ্রবণ বাবার এক হাত মুঠো করে ধরে আবারও বলল। সোহাকে সুস্থভাবে ফিরে পাবো তো, তাই না আব্বু? হ্যাঁ, কিছু হবে না সোহার। আমি আর কোনোদিন ছোঁয়ার হাত ছেড়ে 1 ইঞ্চিও দূরে সরে যাবো না। সোহাকে নিয়ে বাইরে বের হবো না আর। ঠিক আছে, শান্ত হও এখন। শ্রবণ মাথা নিচু করে হেঁচকি তুলতে লাগলো ছোট বাচ্চাদের মতন। শামীম রেজা চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। কতগুলো বছর পর তার ছেলে তাকে আব্বু বলে ডাকছে আজ। স্পর্শ খাবার বেড়ে নিয়ে এলো। শামীম রেজা চৌধুরী হাত ধুয়ে নিজে হাতে বড় ছেলেকে খাইয়ে দিতে শুরু করলেন। শ্রবণও বিনা বাক্যে খাওয়া শুরু করলো। তার ভীষণ খিদে পেয়েছে। বাবার উপর জমে থাকা সকল রাগ ক্ষোভ অভিমান কোথায় যেন গায়েব হয়ে গেছে আজ। অনিমা চৌধুরীর কান্না শুনে ভীষণ বিরক্ত হলো শ্রবণ। তার কান্না শ্রবণের কানে কাটার মতো বিচ্ছে। রেগে তাকালো অনিমা চৌধুরীর দিকে, বাজখায় গলায় বলল। এই ডাইনির বাচ্চা, চুপ কর। তোর আর তোর বোনের জন্য সব শেষ হয়ে গেছে আমার। তোদের জন্য আমি আমার আম্মুকে হারিয়েছি, আমার বোনকে হারিয়েছি। আমার আব্বু আমার কাছ থেকে দূরে সরে গেছে। সব তোদের জন্য, সব তোদের জন্য হয়েছে। তোদের জন্য আমার সোহা ও আমার কাছে নেই এখন। শ্রবণের ধমক খেয়ে অনিমা চৌধুরীর কান্না বন্ধ হয়ে গেল অটোমেটিক। শামীম রেজা চৌধুরী ভয় পেয়ে গেছেন এত জোরে ধমক শুনে। বাকিরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে শ্রবণের দিকে। তনিমা চৌধুরী নিজেকে সামলে মিনমিন করে বললেন। আমাদের দুই বোনের জন্য সব হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের জন্য সোহা কিভাবে কিডন্যাপ হলো? শ্রবণ আগুন চোখে তাকালো তনিমা চৌধুরীর দিকে। তার তাকানো দেখে আরো মিয়ে গেলেন তনিমা চৌধুরী। শ্রবণ মুখের ভাত গিলে আঙ্গুল তুলে বলল। তোদের জন্যই সব হয়েছে। তোদের জন্য আমি বাড়িতে না থেকে আলাদা থাকি। তোরা না থাকলে আমি বাড়িতে থাকতাম। সোহাকে নিয়ে রাতেও বের হতাম না, ও কিডন্যাপ হতো না। নাটের গুরু তুই। তুই আমাদের জীবনে এসে সব এলোমেলো করে দিয়ে গেছিস। সোহাকে ভালো ভালো ফিরে নিয়ে আসি, তারপর তোকে লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দেবো। শ্রবণের কথা শুনে হাজবেন্ডের দিকে তাকালেন তনিমা চৌধুরী। শামীম রেজা চৌধুরী টু শব্দ অবধি করলেন না, চুপচাপ ছেলেকে খাওয়াতে থাকলেন। তনিমা চৌধুরীর ভীষণ রাগ হলো হাজবেন্ডের উপর। তাকে এত বড় কথা বলল অথচ তিনি ছেলেকে কিচ্ছু বললেন না। অনিমা চৌধুরী পুনরায় কাঁদতে শুরু করেছেন। শ্রবণ চিবিয়ে চিবিয়ে বলল। চুপ করবি নাকি তোর মুখ সেলাই করে দিব? অনিমা চৌধুরী শ্রবণের মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। নিজে পুরুষ মানুষ হয়ে এতক্ষণ বইয়ের জন্য ভেউ ভেউ করে কাঁদলো, আর উনি কি নারী হয়েও মেয়ের জন্য কাঁদতে পারবেন না? শ্রবণকে পছন্দ করেন না, ভালোবাসেন না, ঠিক আছে, কিন্তু মেয়েকে তো ভালোবাসেন। শ্রবণ আবারও বলল। মেয়ের জন্য খুব দরদ উতলে পড়ছে, তাই না? তোর মেয়ে তোর কাছ থেকে দূরে থাকে কতগুলো মাস ধরে। একবারও গিয়েছিস মেয়েকে দেখতে? আগের কথা বাতাই দিলাম, তোর মেয়ে প্রেগনেন্ট, ডেলিভারির সময় হয়ে আসছে। এর মধ্যে একদিন মেয়ের কথা মনে করছিস? একদিনও গিয়েছিস মেয়েকে দেখতে? তুমি তো যেতে নিষেধ করেছ, গেলে দেখতে দিতে নাকি? আমি নিষেধ করছি তো কি হয়েছে? তোর মেয়ে, আমি নিষেধ করছি সেজন্য তুই তোর মেয়েকে দেখতে যাবি না? তুই একদিন যেতি, আমি দেখতে দেই কিনা, ফ্ল্যাটে ঢুকতে দেই কিনা সেটা আমার ব্যাপার। তুই তো ভাবিস নি কোনোদিন মেয়ের কথা, মেয়েকে মনে করিস না। স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবিস। তোদের দুই ডাইনির কঠিন শাস্তি হবে দেখিস। আব্বু, কথা না বলে খাওয়া শেষ করো দ্রুত। শ্রবণ ঘাড় ঘুরিয়ে হাঁ করলো। খাওয়া শেষে পানি খেতে শ্রবণের ফোন বেজে উঠল। তাড়াহুড়ো করে হাত থেকে গ্লাস রেখে ফোনের স্ক্রিনে তাকালো অপরিচিত নাম্বার। সময় নষ্ট না করে দ্রুত রিসিভ করে কানে ধরলো ফোন। শ্রবণ কিছু বলার আগে ওপাশ থেকে ভেসে এলো কান্না জড়ানো গলার স্বর। বাবুর আব্বু। সোহার গলার স্বর শুনতে শ্রবণ লাফিয়ে উঠে দাঁড়ালো, উত্তেজিত হয়ে বলল। হ্যাঁ হ্যাঁ জান, আমি। তুই কোথায় জান? কেমন আছিস? ঠিক আছিস তুই জান? ভালো নেই আমি। এটা কোন জায়গা আমি জানি না। এটা কার ফোন? কিভাবে কল করলি? ওই লোকগুলোর মধ্যে থেকে কারো একজনের ভুল করে এখানে ফেলে রেখে চলে গেছে। আমাকে নিয়ে যাও এখান থেকে। জান তুই বল কোথায় আছিস, আমি এক্ষুনি আসছি। শান্ত হও তুমি। আমি জানি না এটা কোন জায়গা। আমার এখানে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। লোকগুলো পানি ছাড়া কিছু খেতে দেয়নি আমাকে। আমার ভীষণ খিদে পেয়েছে। বাবু বাবু পেটের ভেতর কেমন করছে। আমি মরে যাবো আরেকদিন এখানে থাকলে। দিশেহারা শ্রবণ আর দিশেহারা
দিশেহারা শ্রবণ আরও দিশেহারা হয়ে উঠল সোহার কথা শুনে। কি বলবে কি করবে কিচ্ছু মাথায় আসছে না। এখন লোকগুলোকে হাতের কাছে পেলে জানেই মেরে ফেলবে। সোহা কাঁদতে কাঁদতে আবারও বলল, ও বাবুর আব্বু, এখান থেকে নিয়ে যাও আমায়। তুই কোথায় আছিস না জানলে কিভাবে আসবো? জান জান, ফোনের লোকেশন শেয়ার করতে পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো। তাহলে দ্রুত লোকেশন শেয়ার কর, আমি আসছি। করছি, দাঁড়াও। দ্রুত কর। বলতে বলতে শ্রবণ বাইরের দিকে ছুটল। তার পেছন পেছন স্পর্শ আসছে সিয়ামও ছুটল। শামীম রেজা চৌধুরী বাবার দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বললেন, তোমরা বাড়ির ভেতর থেকে বের হবে না, আমি আসছি। শ্রবণ নিজের গাড়িতে উঠে বসলো দ্রুত। পাশের সিটে বসলো স্পর্শ, পেছনে বসলো সিয়াম। শামীম রেজা চৌধুরী বাড়ির গাড়িতে উঠে বসলেন দ্রুত। শ্রবণের গাড়ির পেছন পেছন বেরিয়ে তিনি ছুটলেন থানার উদ্দেশ্যে। পুলিশ ফোর্স নিয়ে তারপর যাবেন ওই জায়গায়। স্পর্শের ফোনের লোকেশন তার ফোনে শেয়ার করা আছে আগে থেকেই। সোহা লোকেশন শেয়ার করার পর দ্রুত শ্রবণের নাম্বারটা ডিলিট করলো ফোন থেকে। মুখ তুলে তাকাতেই দেখলো সামনে একজন দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখেই সোহার অন্তরাত্মা কেঁপে উঠল। হাত থেকে ফোনটা পড়ে গেল, ভয়ে পিছিয়ে গেল অনেকখানি। লোকটা ঝুঁকে নিজের ফোনটা হাতে নিল। স্ক্রিনে তাকিয়ে দেখলো লক করাই রয়েছে। তাকালো সোহার দিকে। সোহা সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে নিল। লোকটাকে দেখেই পাওয়ার বাটনে চাপ দিয়েছিল। লোকটা দুবার সোহার সামনে নিজের ফোন আনলক করেছিল। সোহা দুবারই দেখে নিয়েছে ফোনের প্যাটার্ন লক। লোকটা ফোন হাতে রুম থেকে বেরিয়ে এলো। মদ গিলেছিল, খুব বেশি নেশাও হয়নি, আবার পুরোপুরি হুঁশেও নেই। পাশের রুমে এলো বাকিদের কাছে। ধপ করে বসে পড়লো ফ্লোরে বিছিয়ে রাখা চাদরের উপর। একজন লিডারের দিকে তাকিয়ে বলল, ওই মাইয়া তো আমগো সকলের মুখ দেখা ফেলাইছে। ওইটারও ছাইরা দিলে তো পুলিশের কাছে কইয়া দিব সব। তারপর পুলিশ আমগো মুখের ছবি আঁকাইয়া ধইরা ফেলাইব। কেটা ছাড় পরে টাকা পাই একবার হাতে, তারপর গলা ডাকাইটা খালাস করে দিব। বস, আমার কেমন ভয় লাগতেছে। জীবনের প্রথম এই কাজে জড়াইছি নিজেরে। ধরা টরা পড়বো না তো? আবার খুন টুনও করতে চাইতেছেন? আরে কিসের ডর? আমগো প্ল্যান সাকসেসফুল হইলে কোটিপতি হয়ে যাইব। বাকি জীবনে আর কোনো কাম করন লাগবো না, কিছু করন লাগবো না, খালি আয়েশ আর আয়েশ। গন্তব্যে পৌঁছাতে শ্রবণের সময় লাগলো 1.5 ঘন্টা। রাস্তায় যানজট নেই, নয়তো আরও বেশি সময় লাগতো। যে স্পিডে গাড়ি চালিয়েছে দুই ভাই ভয়ে শুধু আল্লাহকে ডাকছিল, না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অনেক পুরনো একটা বাড়ি, চারিদিকে আগাছা দিয়ে ভর্তি, বিশাল বড় বড় গাছ। সন্ধ্যা রাতে কেমন অন্ধকারে ডুবে আছে জায়গাটা। আশেপাশে অনেকটা এরিয়া জুড়ে কোনো বাড়িঘর নেই। গাড়ি থেকে নেমে শ্রবণ গেটের দিকে অগ্রসর হলো। স্পর্শ পেছন থেকে টেনে ধরলো তার হাত, চাপা স্বরে বলল, এইভাবে ভেতরে যাওয়া যাবে না ভাইয়া। এইভাবে গেলে সোহাকে তো উদ্ধার করতে পারবোই না, উল্টো আমরাই মারা পড়বো লোকগুলোর হাতে। নিশ্চয়ই তাদের কাছে অস্ত্র আছে, আর ভেতরে কতজন লোক আছে এটাও তো আমরা জানি না। সাবধানে ভেতরে প্রবেশ করতে হবে, যেন ধরা না পড়ি। ছোট ভাইয়ের কথা যুক্তিসঙ্গত মনে হলো শ্রবণের কাছে। এভাবে ভেতরে প্রবেশ করা ঠিক হবে না। ভাইয়া, আব্বু তো পুলিশ নিয়ে আসছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। না। বলেই শ্রবণ খুব সাবধানে গেট খুললো। তবুও গেট খোলার একটা আওয়াজ হলো। শ্রবণের পেছন পেছনে ভেতরে প্রবেশ করলো স্পর্শ আর শিয়াম। খুব সাবধানে ভেতরের দিকে অগ্রসর হলো তিনজন। বাড়ির বাইরে যতটা ভাঙাচোরা মনে হলো, ভেতরটা ততটা ভাঙাচোরা না। শ্রবণ লোকেশন দেখে সোজা দোতলায় উঠে এলো। একটা রুম থেকে কয়েকজন পুরুষের গলার আওয়াজ ভেসে আসছে। শ্রবণের রক্ত মাথাচাড়া দিয়ে উঠল। ক্ষিপ্ত মস্তিষ্কে আগুন ধরল আরো বেশি। শ্রবণ রুমটার দিকে এগোতে স্পর্শ ছুটে এসে রুমের দরজা লাগিয়ে দিল বাইরে থেকে। ভেতরে থাকা লোকগুলো ভীষণ ভয় পেয়ে গেল এমন হওয়ায়। কয়েকজন ছুটে এসে দরজা ধাক্কাতে লাগলো। শ্রবণ নীরবতা ভেঙে পুরো বাড়ি কাঁপিয়ে সোহার নাম ধরে ডাকতে শুরু করলো। সোহা দেওয়াল ঘেঁষে শুয়েছিল এতক্ষণ। শ্রবণের ডাক শুনে তাড়াহুড়ো করে উঠে বসেছে। দেহে যান ফিরে পেল শ্রবণের উপস্থিতি পেয়ে। দ্রুত উঠে দাঁড়িয়ে দুর্বল পায়ে দরজার কাছে এগিয়ে এসে ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলল, বাবুর আব্বু, আমি এখানে, দরজা খোলো। শ্রবণ সোহার গলার আওয়াজ পেয়ে মুখ বন্ধ করলো। সোহা আবার ডাকতেই দৌড়ে এসে দরজা খুললো দ্রুত। দরজায় শুধু ছিটকিনি লাগানো ছিল। সোহাকে চোখের সামনে দেখে জাপটে ধরলো শ্রবণ। পাগলের মতো চুমু খেলো কতক্ষণ। কাঁদতে কাঁদতে বলল, তুই ঠিক আছিস জান? সোহা নিজেও কাঁদতে কাঁদতে বলল, তুমি চলে এসেছো, এখন ঠিক আছি। এখান থেকে আমায় নিয়ে চলো। লোকগুলো অনেক পচা, আমায় খাবার খেতে দেয়নি, চড়ও মেরেছে আমায়। শ্রবণের মনে হলো তার কলিজার মধ্যে কেউ ধারালো ছুরি ঢুকিয়ে দিল। সে যার দিকে গরম চোখে তাকানো বন্ধ করে দিয়েছে, তাকে কেউ চড় মেরেছে, এটা সে কিছুতেই সহ্য করতে পারছে না। তার উপর আবারও 2 দিন ধরে না খাইয়ে রেখেছে। সোহাকে নিয়ে পেছনে ফিরতে দরজা ভেঙে বেরিয়ে এলো লোকগুলো। 7-8 জন মানুষ। সিয়াম আর স্পর্শ কুলিয়ে উঠতে পারছে না এতজনের সঙ্গে। দুজন ধুমধাম মারছে, আবার খাচ্ছেও। শ্রবণ সোহাকে রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে বলল, জান, ভিতর থেকে দরজা লাগিয়ে দে।
শ্রবণ তাড়াহুড়ো করে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। হিংস্র বাঘের ন্যায় ছুটে এলো লোকগুলোর কাছে। রাগের মাথায় দোতলা থেকে দুজনকে ছুঁড়ে ফেলে দিল নিচে। দুজনের ভয়ানক আত্মচিৎকার শোনা গেল। লিডার লোকটা শ্রবণের হাতে ছুরি দিয়ে আঘাত করলো। ইতিমধ্যে স্পর্শ আর সিয়ামও ছুরির আঘাতে জখম হয়েছে। শ্রবণ লোকটার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে সোজা তার পেটের ভেতরে ঢুকিয়ে দিল। একজন ছুটে সোহাকে রাখা রুমটার দিকে দৌড় দিল। শ্রবণ তাকে আটকানোর চেষ্টায় ব্যস্ত। তখন আরো দুজন ছুটে গিয়ে সেই রুমে ঢুকে গেল। সোহার গগন বিদারী চিৎকার শুনে শ্রবণের দুনিয়া আরো এলোমেলো হয়ে গেল। ধরে রাখা লোকটাকে তুলে সোজা নিচে ফেলে দিল। এগুলো কিডন্যাপার নাকি গাঁজাখোর শ্রবণ বুঝতে পারছে না। সবগুলোকে গাঁজাখোর পাতি মাস্তানের মতো দেখতে। দৌড়ে রুমে প্রবেশ করে দেখলো সোহা কাত হয়ে পড়ে আছে ফ্লোরে। যন্ত্রণায় কাতরাচ্ছে ভীষণ। পানি আর রক্তে ফ্লোর ভেসে যেতে শুরু করেছে। সোহার নাম ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল। ছুটে এসে লোক দুজনকে মারতে শুরু করলো। শ্রবণের শক্তি যেন এখন আরো বেড়ে গেছে। একজনকে ধরে দেয়ালের সঙ্গে বাড়ি মেরে তার মাথা ফাটিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। দ্বিতীয়জন অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে। সোহার কাছে এসে তাকে তুলে বুকে চেপে ধরল। দিশেহারা হয়ে বলল, জান, কিভাবে পড়লি? সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বাবুর আব্বু, আমি মরতে চাই না এক্ষুনি। আমাকে আর বাবুকে বাঁচাও। আমি তোমায় একা ছেড়ে চলে যেতে চাই না। আমি আরো অনেক বছর বাঁচতে চাই তোমার সঙ্গে আর আমাদের সন্তানের সঙ্গে। জান, তোদের কিচ্ছু হবে না, আমি কিছুই হতে দিব না। শ্রবণ তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। সোহাকে পাজা কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে চিৎকার করে বলল, স্পর্শ, ফোনের লাইট জ্বালাও আর নিচের দিকে চলো। স্পর্শ নিজের পকেট থেকে ফোন বের করে লাইট অন করলো। দুজনের দিকে লাইট ধরতেই তার মাথায় আসমান ভেঙে পড়লো যেন। বাড়ির বাইরে বেরিয়ে আসতে শামীম রেজা চৌধুরী আর পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। স্পর্শ বাবার গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ভাইয়া, আব্বুর সঙ্গে যাও। শ্রবণ দ্রুত গাড়িতে উঠে বসলো সোহাকে নিয়ে। সোহা অজ্ঞান হয়ে গেছে। বাবার দিকে তাকিয়ে জড়ানো গলায় বলল, আব্বু, দৌড় তো হসপিটালে চলো। শামীম রেজা চৌধুরী গাড়ি ঘুরিয়ে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। শ্রবণ সোহাকে বুকে চেপে ধরে ডাকতে ডাকতে বলল, এই জান, এই চোখ খোল, আমাকে ছেড়ে যাবি না কিন্তু। জান, তোর কিছু হলে আমি মরে যাবো রে। সোহা চোখ খুলল না, কোনো কথাও বলল না। শ্রবণ বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, দ্রুত চলো, নয়তো আমার জানে কিছু হয়ে যাবে। দ্রুত চলো, স্পিড বাড়াও। দ্রুতই চালাচ্ছি আব্বু, তুমি শান্ত হও। বাবুর আর সোহার কিছু হবে না। এই কুত্তার বাচ্চারা একটা জন্য পার না পায়, ওদের আমি নিজ হাতে জবাই করবো। সোহাকে ওটিতে নেওয়ার জন্য রেডি করা হচ্ছে। শ্রবণ ডাক্তারের দিকে তাকিয়ে জড়ানো গলায় থেমে থেমে বলল, ডাক্তার, আমি কিচ্ছুই জানি না, আপনারা আমার স্ত্রী সন্তানকে যেভাবে হোক বাঁচিয়ে দিবেন। আমার সাধ্যমতো চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। মা এবং শিশু দুজনের অবস্থাই ভয়াবহ আকার ধারণ করেছে। ডাক্তারের কথা শুনে শ্রবণ দিশেহারা হয়ে উঠল। আরো উত্তেজিত হয়ে বলল, আমি কিছুই জানি না, আমার বউ বাচ্চার কিছু হলে আপনাদের হসপিটাল আসতে থাকবে না। শামীম রেজা চৌধুরী ছেলেকে ধরে শান্ত করার চেষ্টা করে বললেন, কিছু হবে না ওদের, তুমি শান্ত হও, আল্লাহকে ডাকো। আল্লাহ কেন সবসময় আমার সঙ্গে এমন করে? এরপর থেকে সব ভালো হবে ইনশাআল্লাহ, তুমি শান্ত হও। শ্রবণের চোখের সামনে সোহাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। শ্রবণ কান্নায় ভেঙে পড়লো। আবার আশেপাশের লোকজন শ্রবণের দিকে তাকিয়ে আছে। ছেলে মানুষ হয়ে কিভাবে কাঁদছে, পুরুষ মানুষ কিভাবে কাঁদতে পারে। শামীম রেজা চৌধুরী ছেলের মুখের দিকে তাকালেন। ছেলের কান্না দেখে ওনার চোখেও পানি জমেছে। আবার শ্রবণ কাঁদতে কাঁদতে ওটির দরজার দিকে তাকিয়ে আছে। বিয়ের পর থেকে এত দীর্ঘ সময় দূরত্ব দুজনের মধ্যে কখনো আসেনি গত সময়গুলোর আগে। ইচ্ছে করছে ছুটে সোহার কাছে চলে যেতে। একদিকে স্ত্রী, অন্যদিকে অনাগত সন্তান। দুজনের জীবনই যেন এখন ঝুলে আছে একটা সূক্ষ্ম সুতোয়। শামীম রেজা চৌধুরী ছেলের ডান হাত ধরে বললেন, শ্রাবণ, তোমার হাত ব্যান্ডেজ করতে হবে। বাবার কথা শুনে শ্রবণ নিজের হাতের দিকে তাকালো। এখন আর রক্ত ঝরছে না, হাত থেকে ব্যথা করেছে শুধু। তবে ব্যথা বুকের ব্যথার কাছে কিছুই না। এর মধ্যে চৌধুরী বাড়ি থেকে 4 জন এসে পৌঁছালেন দুজনের কাছে। অনিমা চৌধুরীর কান্না শুনে শ্রবণ তার দিকে একবার তাকিয়ে ওটির দরজার দিকে তাকালো। শামীম রেজা চৌধুরী বাবার ভাইয়ের সঙ্গে কথা বলে একজন নার্সকে ডাকলেন শ্রবণের হাত ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। শ্রবণ ব্যান্ডেজ বাঁধতে রাজি না হলেও শামীম রেজা চৌধুরী জোর করে চেয়ারে বসালেন তাকে। নার্স ব্যান্ডেজ বেঁধে দিয়ে চলে গেলেন। বলে গেলেন ডাক্তারকে বলে ওষুধ নেওয়ার জন্যে। শ্রবণ বসা থেকে উঠে ওটির দরজার সামনে এসে দাঁড়ালো। তাকিয়ে রইল ভেতরের দিকে, তবে কিছুই দেখা যাচ্ছে না। সামাদ চৌধুরী নাতির পাশে এসে দাঁড়ালেন। নাতির কাঁধের উপর হাত রেখে বললেন, দাদু ভাই, ভেঙে পড়ো না, কিছু হবে না ইনশাল্লাহ। তোমার স্ত্রী সন্তানকে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার কাছে ফিরিয়ে দিবে সুস্থ অবস্থায়। শ্রবণ কোনো কথা বলতে পারল না, শুধু একবার তাকালো দাদার মুখের দিকে। চোখের পানি মুছে পুনরায় দেখার চেষ্টা করলো ভেতরে। তার জানরা কখন বের হবে ভেতর থেকে।
দুজন যেন সুস্থ অবস্থায় ফিরে আসে তার কাছে। প্রায় 30 মিনিট পর বাবুকে কোলে নিয়ে ওটির দরজা খুলল একজন নার্স। শ্রবণের বুকের ভেতর আগের চেয়েও জোরে জোরে শব্দ করতে লাগলো, হাত পা আরও বেশি কাঁপতে লাগলো। তাকালো নিজের সন্তানের মুখের দিকে, বাচ্চাটা চোখ বন্ধ। নার্স বললেন, একটু সরে দাঁড়ান, আমাকে বের হতে দিন। শ্রবণ সরে দাঁড়াতে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল আগের মতো। সামাদ চৌধুরী নাতির হাত ধরে টেনে নিয়ে পিছিয়ে এলেন। নার্স শ্রবণের সামনে এসে দাঁড়ালেন, বললেন, বাচ্চাকে কয়েক মিনিটের জন্য কুলে নিতে পারবেন, তাকে আইসিইউতে রাখতে হবে। শ্রবণ নার্সের মুখের দিকে তাকিয়ে বলল। আমার ছেলে বাঁচবে তো? নার্স শ্রবণকে প্যানিক করতে দেখে দ্রুত বললেন, হ্যাঁ হ্যাঁ, বাঁচবে। আপনি এমন প্যানিক না করে শান্ত হন। এত উত্তেজিত হয়ে পড়েন কেন? আহ, আমার সোয়া কেমন আছে? অপারেশন চলছে। কেমন আছে ও? বাবুকে নিন, নয়তো আইসিইউতে নিয়ে যাচ্ছি। শ্রবণ ব্যস্ত হয়ে হাত পাতল সামনে। নার্স বাবুকে তুলে দিলেন তার বাবার কোলে। শ্রবণ নিজের ছেলের কপালে চুমুকে বুকে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। বাচ্চাটাও নড়ে চড়ে কেঁদে উঠল। এতক্ষণে বাড়ির সবাই শ্রবণকে ঘিরে দাঁড়িয়েছে। কয়েক মিনিট পরে শ্রবণের কাছ থেকে বাবুকে নিয়ে আইসিইউর দিকে এগিয়ে গেলেন নার্স। শ্রবণ ওটির দরজার দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে নার্সের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো আইসিইউর দিকে। পেরিয়ে গেছে পুরো একটা দিন। আজ সোহার অবস্থা কিছুটা স্থিতিশীল, কথা বলতে পারছে। ফজরের আগে জ্ঞান ফিরেছে তার। বাবুর অবস্থা এখনও কিছুটা ঝুঁকিপূর্ণ। সোহা দুদিন না খেয়ে থাকায় বাচ্চাটা দুর্বল হয়ে পড়েছে, নিচে পড়ে যাওয়ায় আঘাতও পেয়েছে অনেক। জন্মের পর তো ঠিকভাবে শ্বাসও নিচ্ছিল না, নাড়াচাড়া করছিল না। পুলিশ এসেছে সোহার সঙ্গে কথা বলতে। তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে এখন। দুজন পুলিশ অফিসার, শ্রবণ আর শামীম রেজা চৌধুরী কেবিনের ভিতরে রইলেন, বাকিরা বেরিয়ে গেলেন বাইরে। একজন অফিসার সোহার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছিল? সোহা নিজের শিওরে দাঁড়িয়ে থাকা শ্রবণের মুখের দিকে তাকালো। শ্রবণ ইশারা করলো বলার জন্য। সোহা অফিসারের দিকে তাকালো। ওনারা সবকিছু শোনার পরও সোহার কাছ থেকে শুনতে চাইছেন আবার। সোহা ক্ষীণস্বরে খুলে বলল তাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছিল। অফিসার আবারও বললেন, আপনার সঙ্গে খারাপ কিছু করেছে? না, শুধু আটকে রেখেছিল আর একদিন দুটো চড় মেরেছিল। পানি ছাড়া আর কিছুই খেতে দেয়নি, ভীষণ ভয় দেখাতো, আর গতকাল ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কিভাবে আপনাদের খোঁজ পেয়েছিল, বা আপনাকে বা কেন কিডন্যাপ করলো, এই বিষয়ে কোনো কিছু বলেছে? আমার হাজবেন্ড মানে শ্রবণ চৌধুরী আমার জন্য কয়েকবার জুয়েলারি কিনেছিল, সেটা তাদের দলের মধ্যে কেউ একজন দেখেছিল। তারপর থেকে তারা আমার হাজবেন্ডের উপর নজর রাখতো। আস্তে আস্তে খবর নেয় আমাদের বিষয়ে, তারপর প্ল্যান করে কিডন্যাপ করে টাকার জন্য। অফিসার নিজের পাশে থাকা অফিসারের দিকে তাকিয়ে বললেন, ওরাও এই কথাই বলেছে। একজন অফিসার শ্রবণের দিকে তাকিয়ে বললেন, আপনাকে আমাদের সাথে থানা যেতে হবে। ছুরির আঘাতে একজনের খারাপ অবস্থা, বাঁচবে কি মরবে ঠিক নেই। উপর থেকে ফেলে দেওয়ায় একজনের মাথা ফেটে কমায় চলে গেছে। শ্রবণ কিছু বলার আগে শামীম রেজা চৌধুরী বললেন, শ্রাবণ যা করেছে সব রাগের মাথায় করেছে, আর নিজের স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য করেছে। আমরা বুঝতে পারছি সেসব বিষয়, কিন্তু দেশে তো আইন বলো কিছু একটা আছে। শ্রাবণের মানসিক অবস্থা ঠিক নেই, ছোটবেলা থেকেই বিভিন্ন কোমায় ভুগছে। সোহা কিডন্যাপ হওয়ার পরও ওর অসুস্থতা আরও বেড়ে গিয়েছিল। যা করেছে নিজের ভারসাম্য হারিয়ে করেছে। আপনারা গত রাতে তো দেখেছিলেন শ্রবণের অবস্থা। আপনারা আমার মুখের কথা বিশ্বাস না করলে আমি শ্রবণের ডাক্তার আর ওর রিপোর্টগুলো আপনাদের দেখাতে রাজি আছি। ওরা যে এখনও বেঁচে আছে এটাই আশ্চর্যের। শ্রবণ বাবার মুখের দিকে তাকিয়ে রইল, তাকে আবার পাগল বানিয়ে দিচ্ছে। শ্রবণ বাবার মুখের দিকে তাকিয়ে রইল, তাকে আবারও পাগল বানিয়ে দিচ্ছে। শামীম রেজা চৌধুরী নিজেও তাকালেন ছেলের মুখের দিকে। ছেলে কপাল ভ্রু কুঁচকে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। অফিসার বললেন, বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আইনের কাছে আমাদেরও হাত বাঁধা। ওনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। আপনারা আইনজীবী ঠিক করুন, ওনাকে নির্দোষ প্রমাণিত করার জন্য সকল প্রমাণ জোগাড় করুন। উনি যে মানসিকভাবে অসুস্থ আর নিজের ভারসাম্য হারিয়ে কিডন্যাপারদের মেরেছে, এটা প্রমাণ করতে হবে। মুখের কথায় কাজ হবে না। মিস্টার শ্রবণ চৌধুরী, চলুন আমাদের সঙ্গে। সোহা আতঙ্কিত হয়ে শ্রবণের এক হাত আঁকড়ে ধরল শক্ত করে। দ্রুত দুদিকে মাথা নেড়ে ভয়ার্ত কণ্ঠে বলল, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। দোস্ত ওই লোকগুলোরই, তোমাকে কেন ধরে নিয়ে যাবে? শ্রবণ সোহার হাতটা মুঠো করে ধরে বলল, তুই উত্তেজিত হচ্ছিস কেন? শান্ত হ। আমি তোমায় যেতে দিব না। পুলিশ তোমায় ধরে নিয়ে গিয়ে কষ্ট দেবে, তোমার গায়ে আঘাত করবে। না না, আমি কোথাও যেতে দেব না তোমাকে। তুমি যাবে না ওনাদের সঙ্গে। অফিসার সোহাকে শান্ত রাখার জন্য বললেন,
আপনার হাজবেন্ডের গায়ে কোনো প্রকার আঘাত করা হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। শ্রবণের বিরুদ্ধে মামলা হয়েছে। হ্যাঁ, সেজন্যই তো ওনাকে নিয়ে যেতে হবে। মামলা না করলে এত ঝামেলা করতে হতো না। কে করেছে? কোমায় চলে যাওয়া রুবেলের বউ আর মা। আমাকে 5 মিনিট সময় দিন, আমি আসছি। দ্রুত আসবেন। শ্রবণ মাথা নাড়ল। অফিসার দুজন আর শামীম রেজা চৌধুরী কেবিন থেকে বেরিয়ে গেলেন। শ্রবণ সোহার চুলে হাত বুলিয়ে বলল, একদম টেনশন করবি না, আমি এই বিকেলের মধ্যেই চলে আসবো, কিচ্ছু হবে না আমার। সোহা হাত তুলে শ্রবণের গালে হাত রেখে ধরা গলায় বলল। পুলিশ যদি তোমায় মারে? শ্রবণ সোহার হাতটা নিজের গালে চেপে ধরে রেখে বলল, মরবে না, তুই ভয় পাস না। আমার কাছ থেকে দূরে যেও না তুমি। বিকেলের মধ্যে চলে আসবো জান। আমার ভীষণ ভয় লাগছে, পুলিশ যদি তোমায় না ছাড়ে, যদি জেল হয়ে যায়। এমন কিছুই হবে না, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। বাবুকে কখন কাছে পাবো? বাবু আমার কাছে নেই, আবার তোমাকেও নিয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে বাবুকে আগামীকাল আইসিইউ থেকে কেবিনে শিফট করা হবে। বাড়ির সবাই তো আছে এখানে, তুই টেনশন করিস না, আমি দ্রুত ফিরে আসবো। সোহা শ্রবণের হাত ছাড়তে চাইলো না, তবুও শ্রবণ হাত ছাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে এলো সোহাকে আদর করে। কারোর সঙ্গে তেমন কথা বলল না, শুধু দাদা ভাই স্পর্শ আর সিয়ামের দিকে তাকিয়ে বলল, বাবু আর সদিকে খেয়াল রেখো, আমি ফিরে না আসা পর্যন্ত। তিনজন একসঙ্গে মাথা নাড়ল। শ্রবণ অফিসারের সঙ্গে এগুলো লিফটের দিকে। শামীম রেজা চৌধুরী ছেলের পাশে হাঁটতে হাঁটতে বললেন, তুমি কোনো টেনশন করো না, আমি খুব শীঘ্রই এসব ঝামেলা থেকে তোমাকে বের করে নিয়ে আসবো। শ্রবণ বাবার মুখের দিকে তাকালো শান্ত চোখে। আজ সোহাকে রিলিজ করে দিয়েছে হসপিটাল থেকে। শ্রবণকে যে সেদিনই নির্দোষ প্রমাণিত করে ছাড়িয়ে এনেছিলেন শামীম রেজা চৌধুরী। ছেলেকে নির্দোষ প্রমাণ করার জন্য যত যা করতে হয়েছে, বলতে হয়েছে, সব করেছেন শামীম রেজা চৌধুরী। শামীম রেজা চৌধুরী নাতিকে কোলে নিয়ে কেবিন থেকে বের হলেন। সিয়ামার স্পর্শ ব্যাগপত্র নিয়ে বের হলো। শ্রবণ সোহাকে ধরে বের হলো। আস্তে আস্তে ব্যথায় কুঁকড়ে যাচ্ছে সোহা। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। সামনে তাকিয়ে দেখতে পেল বাড়ির সবাইকে। নিচে নেমে আসতে সোহাকে নিয়ে গাড়িতে উঠে বসলো শ্রবণ। সোহার অপর পাশে বসলো সিয়াম। বাবুকে কোলে নিয়ে ফ্রন্ট সিটে বসলেন শামীম রেজা চৌধুরী। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে ছুটল গন্তব্যের উদ্দেশ্যে। সোহা শ্রবণের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে রইল। কি যে ভয় পেয়েছিল সেই 2টা দিনে, ভাবলে এখনো অন্তর কেঁপে ওঠে। শক্ত করে ধরল শ্রবণের হাতটা। শ্রবণ সোহার মুখের দিকে দেখার চেষ্টা করে মৃদুস্বরে বলল, কি হয়েছে? সোহা চোখ মেলে শ্রবণের চোখের দিকে তাকালো। মৃদুস্বরে বলল, কিছু না, আমি আর কোনোদিনও তোমার কথা অবাধ্য হব না। শ্রবণ সোহার গালে হাত বুলিয়ে আদর করে বলল, ভুলটা আমারই ছিল, আমার ভুলের কারণে তুই আর বাবু এত কষ্ট পেয়েছিস। সোহা কথা না বলে চোখ বন্ধ করে নিল। আবার শামীম রেজা চৌধুরী ঘাট ঘুরিয়ে নাতির মুখের দিকে তাকালেন। ছেলের কথা শুনে পেছনে তাকিয়েছিলেন। দাদা হওয়ার অনুভূতি দারুণ। বিশাল এক বাড়ির সামনে এসে গাড়ি থামলো। শ্রবণ গাড়ির ভিতর থেকে বেরিয়ে সোহাকে ধরে বের করলো। গাড়ি থেকে নেমে আশেপাশে নজর বুলিয়ে অবাক হলো সোহা। বিস্মিত হয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলল, এটা কার বাড়ি? কোথায় নিয়ে এলে আমাদের? এটা আমাদের বাড়ি। আমাদের বাড়ি? এটা আমাদের বাড়ি কি করে? বাড়িটা আমি নিজের জন্য বানিয়েছিলাম, কিন্তু হুট করে তুই এলি আমার জীবনে। তারপর এলো আমাদের দুজনের সন্তান, তাই বাড়িটা আমার থেকে আমাদের হয়ে গেছে। এত বড় বাড়ি? ভেতরে চল। সোহা বাড়ির ভেতর প্রবেশের রাস্তার দিকে তাকিয়ে দেখলো পুরো রাস্তা ফুল দিয়ে সাজানো হয়েছে। কয়েকজন অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে পাশেই। বাকি 3 গাড়ি থেকে গার্ডস আর বাড়ির বাকি সদস্যরা নেমে এলো। অনিমা চৌধুরী শ্রবণের বাড়িতে আসতে চাইলেও তনিমা চৌধুরী কিছুতে রাজি হচ্ছিলেন না। অনিমা চৌধুরী জোর করে নিয়ে এসেছেন বড় বোনকে। সবাই অবাক হয়ে দেখছে শ্রবণের বাড়ি। একা থাকার জন্য এত বড় বাড়ি বানাচ্ছিল। চৌধুরী বাড়ির চেয়েও অনেক বড় এই বাড়িটা, আর দেখতেও অনেক সুন্দর। শ্রবণ সোহাকে ধরে নিয়ে এগুলো সামনের দিকে, পেছন পেছন এগুলো বাকি সবাই। সোহা কচ্ছপের গতিতে হাঁটতে হাঁটতে শ্রবণের মুখের দিকে তাকালো। শ্রবণ কপাল ভ্রু নাচিয়ে বলল, কি হয়েছে? এত বড় বাড়ি কেন? একা থাকার জন্য এত বড় বাড়ি কে বানায়? একা কোথায়, তুই আছিস, বাবু আছে, আরও বাবু হবে। তারপর বাবুরা বড় হয়ে বিয়ে করবে, তাদের ছেলে মেয়ে হবে, আস্তে আস্তে বাড়ি ভরে যাবে। এক সময় দেখা যাবে বাড়িতে জায়গা হচ্ছে না সকলের। সোহা বিস্মিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল শ্রবণের মুখের দিকে। মাত্র 4 দিন আগে ছেলে হয়েছে, আর সে এখনই কত দূর পর্যন্ত চিন্তা ভাবনা করে ফেলেছে। তাকে এভাবে তাকিয়ে দেখতে দেখে শ্রবণ আবারও বলল, এভাবে তাকিয়েছিস কেন? তুমি যখন বাড়ির কাজ শুরু করেছিলে তখন বিয়ে করেছিলে, বা বিয়ে করবে এমনটা ভেবেছিলে? তখন তো একা থাকার জন্যই বাড়িটা বানাচ্ছিলে। শ্রবণ বলল না কিছু। এটা সত্যি যে সে একা থাকার জন্যই এত বড় বাড়ি বানাচ্ছিল। তখন মনের মধ্যে জেদ চেপেছিল।
নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও বাড়িতে থাকার সৌভাগ্য হয়নি। স্কুল থেকে কলেজ পর্যন্ত বোর্ডিং আর হোস্টেলে থাকতে হয়েছে। তারপর হোস্টেল ছেড়ে থেকেছে ফ্ল্যাটে। বাড়ির ভেতর প্রবেশ করে সোহা চারিদিকে নজর বুলালো। শ্রবণ তাকে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে বলল, বাড়ি পছন্দ হয়েছে? হুম। তোকে আর বাবুকে আমি আরও স্পেশালভাবে এই বাড়িতে আনতে চেয়েছিলাম, কিন্তু একটা দুর্ঘটনা সব কিছু এলোমেলো করে দিল। আল্লাহর কাছে অজস্র শুক্রিয়া, তুই আর বাবু ঠিক আছিস। সোহা কথা বলল না। পড়ে যাওয়ার ঘটনাটুকু স্মরণ হতে বুক কেঁপে উঠল। আবার পেরিয়ে গেছে আরও 2 দিন। আকিকার করে সোহা শ্রবণের ছেলের নাম রাখা হয়েছে সায়ান চৌধুরী, শান। শ্রবণ আদর করে ছেলেকে ডাকে শান। শ্রবণের বাড়িতেই থেকে গিয়েছেন চৌধুরী বাড়ির সবাই। শামীম রেজা চৌধুরী সহ বাড়ির বাকি সবাই চাইছিল হাসপাতাল থেকে সোহা আর বাবুকে চৌধুরী বাড়িতে নিয়ে যেতে, কিন্তু শ্রবণ রাজি হয়নি কোনোভাবে। সে কিছুতে ওই ডাইনিদের মাঝখানে নিয়ে যাবে না তার স্ত্রী সন্তানকে। কিন্তু সে তার স্ত্রী সন্তানকে ডাইনিদের মাঝখানে নিয়ে না গেলেও ডাইনিরা চলে এসেছে ডাইনিরাই চলে এসেছে তার স্ত্রী সন্তানের কাছে। শ্রবণ ওয়াশরুমে যাওয়া ছাড়া আর কোথাও যাচ্ছে না স্ত্রী সন্তানকে ছেড়ে। অনিমা চৌধুরী শ্রবণের কাছে মাপ চেয়েছেন অনেকবার, তবে শ্রবণ মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করেনি। ছেলেকে কোলে নিয়ে বিছানায় বসে আছে শ্রবণ। বাচ্চাটা গলা ছেড়ে কেঁদে চলেছে ঘুম থেকে উঠে। শ্রবণ ছেলের কান্না বন্ধ করার চেষ্টা করতে করতে সোহাকে ডেকে বলল, এই যান, দ্রুত হয়, আমার আব্বুর খিদে পেয়েছে তো। সোহা ওয়াশরুমের ভেতরে রয়েছে, চাইলেও দ্রুত আসতে পারছে না। ছেলের কান্না বেড়েই চলেছে, শ্রবণের ডাকও বেড়ে চলেছে সময়ের সঙ্গে সঙ্গে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সোহা। শ্রবণ তার দিকে তাকিয়ে বলল, এত সময় লাগে? দেখ, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে ফেলেছে আমার বাবুটা। সোহা বিছানার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমি আগের মতো নড়াচড়া করতে পারি? এখন নয়, দ্রুত। সোহা বিছানায় উঠে বসে ছেলেকে কোলে নিয়ে খেতে দিল। খেতে দিতেই কান্না বন্ধ হয়ে গেল বাচ্চাটার। মায়ের বুকের সঙ্গে লেপ্টে চোখ বন্ধ করে চুকচুক শব্দ করে খেতে শুরু করেছে। ঘুম থেকে উঠেই পি করে দিয়েছিল শ্রবণ, পরিষ্কার করেছে সব। শ্রবণ কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল সোহার মুখের দিকে। সোহা কপাল ভ্রু নাচিয়ে বলল, কি হয়েছে? শ্রবণ দুদিকে মাথা নাড়ালো, কিছু হয়নি। দৃষ্টি সরিয়ে ছেলের দিকে তাকালো। ছেলের এক হাত ধরে মৃদু স্বরে বলল, সে কি কান্না, রাগ প্রচুর হবে বোধহয়। চিৎকার দিলে লম্বা হয়ে যায়, চোখ বন্ধ করে কান্না শুরু করে যে হাড় থামার নামে নেই। শান খাওয়া থামিয়ে দিল। কিছু মুহূর্ত অতিবাহিত হতেই আবারও খেতে শুরু করলো চুকচুক করে। শ্রবণ অবাক হয়ে বলল, খাওয়া থামিয়ে কথা শুনলো নাকি কথা শুনে খাওয়া থামিয়েছিল? কথা শুনেই খাওয়া থামিয়েছিল। ওর নামে কি বলছে সেটাই শুনছিল বোধ হয়। শ্রবণ ঝুঁকে ছেলের মাথায় চুমু খেয়ে বলল, আব্বু তোমাকে বকা দেয়নি তো? শুধু বললাম তোমার অনেক রাগ। একদম বাবার মতো হয়েছে। শ্রবণ মুখ তুলে সোহার মুখের দিকে তাকালো। সোহা মুখ কাচুমাচু করে বলল, বলেছি ওর রাগ যে তোমার মতো হবে। দেখো, দেখতেও তোমার মতোই হয়েছে। ছেলে যখন আমার, তখন দেখতে শুনতে অবশ্যই আমার মতোই হবে। তোমার মতো কেন হবে? ওকে তো জন্ম দিয়েছি আমি, তাহলে আমার মতো হওয়া উচিত ছিল না? ছেলে আমার মতো হয়েছে, মেয়ে হলে তোমার মতো হবে। আর যদি মেয়ে না হয়, আবার ছেলে হয়, তাহলে আমার মতোই হবে। আরো? কেন? আর না, মাত্র তো একজনই হলো, ওর ভাই বোন লাগবে না? অন্তত একটা ভাই আর একটা বোন তো লাগবেই, না হলে ও খেলবে কার সঙ্গে? এত দূর চিন্তা ভাবনা করে ফেলেছো? ওর এখনো নার পড়েনি আর তুমি ওর ভাই বোন খেলা পর্যন্ত চলে গেছো। শ্রবণ কিছু না বলে হাঁটুতে ভর করে সোহার মুখ 2 হাতে আগলে ধরে সারা মুখে চুমু খেলো। বিছানা ছেড়ে নেমে বলল, শানকে ঘুম পাড়িয়ে তুই শুয়ে পড়, আমি ছোট রানীকে পাঠিয়ে দিচ্ছি। তুমি কোথায় যাবে? দাদা ভাইয়ের কাছ থেকে আসছি, একটু পরেই। আচ্ছা। শ্রবণ বেরিয়ে গেল রুম থেকে। সোহা তাকিয়ে রইল দরজার দিকে। শ্রবণের মুখ থেকে এমন মিষ্টি মিষ্টি কথা শুনতে ভীষণ ভালো লাগে সোহার। শ্রবণের কথা বলার ধরন পুরোপুরি বদলে গেছে। এই শ্রবণকেই তো সোহা চেয়েছে বারবার। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। ছেলের দিকে তাকিয়ে দেখে খেতে খেতে তার চোখ বন্ধ ছেলের দিকে তাকিয়ে দেখে খেতে খেতে চোখ বন্ধ করে নিয়েছে, ঘুমিয়েও গেছে। প্রায় পুরোপুরি ঘুমিয়ে পড়তে ছেলেকে আলগোছে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল গায়ের উপর ব্ল্যাঙ্কেট টেনে। অনিমা চৌধুরী রুমে এসে দেখলেন সোহা চোখ বন্ধ করে শুয়ে আছে। বিছানায় উঠে বসে বললেন, সুহা, ঘুমিয়েছিস? সোহা চোখ মেলে তাকালো, বলল, না, কিছু বলবে? শান ওঠেনি আর? উঠেছিল, ঘুমিয়েছি কিছুক্ষণ আগেই। ঘুমাও তুমি। মাফ করবি না আমাকে? ঘুম পাচ্ছে আমার, তুমি ঘুমাও। আমি জানি আমি অনেক বড় বড় ভুল করেছি, দোষ করেছি, পাপ করেছি। সেসবের জন্য আমি অনুতপ্ত, ভীষণ অনুতপ্ত। ভুল তো মানুষই করে, আমিও করে ফেলেছি। তুমি মানুষ? কেন, তোর মনে হয় না আমি মানুষ?
নাকি শ্রবণের মতো তোর কাছেও আমাকে ডাইনি মনে হয়? সোহা কিছু না বলে চোখ বন্ধ করে নিল। অনিমা চৌধুরী কিছুটা এগিয়ে মেয়ের এক হাত ধরে বললেন, মাফ করে দে না রে মা, সিয়াম আমার সঙ্গে কথা বলে না, তুইও সেভাবে কথা বলিস না, আমার আর এসব ভালো লাগে না। সোহা কিছু বলার জন্য চোখ মেলেছিল, সেই মুহূর্তে রুমে ফিরে এলো শ্রবণ। শ্রবণকে দেখে অনিমা চৌধুরী সোহার হাত ছেড়ে দিয়ে সরে এলেন কিছুটা। শ্রবণ সোহার কাছে এগিয়ে এসে বলল, ঘুমাসনি কেন এখনো? ঘুমোবো, বাবু মাত্রই ঘুমিয়েছে, তুমিও ঘুমিয়ে পড়ো। হুম। শ্রবণ সোহার উপর দিয়ে ঝুঁকে ছেলেকে আদর করলো। অনিমা চৌধুরী উল্টো ফিরে শুয়ে পড়লেন। তিনি রাতটুকু মেয়ের সঙ্গেই থাকেন। শানের জন্য রাতে বেশ কয়েকবার শোয়া থেকে উঠতে হয়। বারবার শোয়া থেকে উঠতে সোহার কষ্ট হয়। শ্রবণ চাইলেও রাত জেগে থাকতে পারে না। এখন সাইকিয়াট্রিস্ট পই পই করে বলে দিয়েছিলেন শ্রবণের রাত জাগা যাবে না, তার পর্যাপ্ত পরিমাণ ঘুম প্রয়োজন। অন্তত 15 দিন ঠিক মতো ঘুমাতে হবে, রাত জাগা যাবে না। সোহা শ্রবণের 2 হাত ধরে অনুরোধ করে বলেছে সাইকিয়াট্রিস্ট যেই নিয়ম অনুযায়ী চলতে বলেছে সেই নিয়ম অনুযায়ী যেন চলে শ্রবণ। সোহার এমন অনুরোধ ফেলতে পারেনি শ্রবণ, তাই রাতে তাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে একেবারে সকালে ঘুম থেকে উঠে রুমে ক্যামেরা লাগিয়ে রেখেছে অনিমা চৌধুরী। তার অগোচরে তার স্ত্রী সন্তানের কোনো ক্ষতি করার চেষ্টা করলে তার খবর আছে। জাননি আর এই বাড়ি থেকে বের হতে পারবে না। অনিমা চৌধুরীর দিকে একবার তাকিয়ে সোহাকে আদর করলো। সোহা চোখ বড় বড় করলো শ্রবণের এমন কাণ্ডে। আওয়াজবিহীন ঠোঁট নাড়িয়ে বলল, আম্মু আছে তো? শ্রবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোহার ওষ্ঠজোড়ায় আলতো চুমুখে দোলনার দিকে এগুলো। দোলনায় উঠে স্লিপ মাস্ক পরে শুয়ে পড়লো বুকের উপর বালিশ চেপে। কবে যে আবার আগের মতো বউটাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে। সোহা বিছানা থেকে শ্রবণের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে সোহা নিজেও চোখ বন্ধ করে নিল। হসপিটাল থেকে ফেরার পর এক রাত শ্রবণের সঙ্গে ঘুমিয়েছিল। শ্রবণের ঘুমের ভীষণ ডিস্টার্ব হয় তার সঙ্গে ঘুমালে। সে যতবার ঘুম থেকে উঠতো ছেলের কাঁথা কাপড় চেঞ্জ করার জন্য শ্রবণও ততবার জেগে উঠত। কয়েকবার তো নিজেই চেঞ্জ করে দিয়েছিল, দিনের বেলায় এখনও দেয়। সোহা শ্রবণের ঘুম আর মানসিক সুস্থতার কথা ভেবে তাকে অন্য রুমে ঘুমাতে বলেছিল, কিন্তু শ্রবণ রাজি হয়নি। দোলনাটাকে বিছানা বানিয়ে সেখানে ঘুমায়। সোহার অসুবিধার আরামের কথা ভেবে অনিমা চৌধুরীকে সোহার সঙ্গে ঘুমাতে বলেছে শ্রবণ। রাতে এই শানের হাগমুত অনিমা চৌধুরী পরিষ্কার করেন। সোহাকে আর কষ্ট করে শোয়া থেকে উঠতে হয় না এখন। শানের বয়স এখন 2.5 মাস। সোহা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, চলাফেরা করতে কোনো কষ্ট হয় না। স্বামী সন্তান নিয়ে তার দিন কাটছে দারুণ আনন্দে। চৌধুরী বাড়ির সবাই বাড়িতে ফিরে গেছে আরও আগে। প্রায় সবাই মাঝে মধ্যে চলে আসে 3 জনকে দেখার জন্য, বিশেষ করে শান। সেই এখন সকলের মধ্যমণি, তাকে দেখার জন্য ঘন ঘন আসে। সিয়াম আর স্পর্শত শ্রবণের বাড়িতে এলে আর বাড়ি থেকে যেতেই চায় না। 2 ভাই বড় ভাইকে অনেক অনুরোধ করেছে যেন তাদের সঙ্গে গিয়ে এক বাড়িতেই থাকে, কিন্তু যেদি শ্রবণ কোনোভাবে রাজি নয়। সে একবার যদি মুখ ফুটে 2 ভাইকে বলে পার্মানেন্ট তার বাড়িতে থেকে যেতে, তাহলে 2 ভাই থেকে যাবে। শ্রবণ যেহেতু মুখ ফুটে বলে না, তাই 2 ভাইও থাকতে পারে না, বাড়িতেও যায় না, তাদেরও থাকতে বলে না। শ্রবণ ছেলেকে নিয়ে শুয়ে আছে বিছানায়। সোহা গেছে গোসল করতে। গোসল বোধহয় প্রায় শেষ, অনেকক্ষণ ধরেই তো গেছে। শ্রবণ ছেলেকে পাশে শুয়ে রেখেছে। ছেলেটা বাবার শরীর ঘেঁষে শুয়ে মুখের দিকে তাকিয়ে বাবার বলার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনছে। ছেলেকে এত মনোযোগ দিয়ে তার কথা শুনতে দেখে শ্রবণ হাসলো। হেসে ছেলেকে উঁচু করে ধরে চুমু খেলো বেশ কয়েকটা। পেটে মুখ ঘষতেই খ্যাক খ্যাক করে হেসে উঠলো বাচ্চাটা। ছেলের হাসি মুখ দেখে শ্রবণ আরও বেশি হাসলো। 2 হাত ছেলেকে উঁচু করে ধরে বলল, আমার কলিজা, আমার আব্বু, আমার জান, আমার। বাকি কথা বলতে পারল না শ্রবণ। তার আগে তার ছেলে অঘটন ঘটিয়ে ফেলেছে। পেটে চাপ পড়ে বাবার মুখের উপর বমি করে দিয়েছে। ফলস্বরূপ বমি শ্রবণের মুখে ঢুকে গেছে। ছেলেকে পাশে শুইয়ে দিয়ে লাফিয়ে শোয়া থেকে উঠে বসে ফ্লোর ভাসিয়ে বমি করে দিল শ্রবণ। এরা মা ছেলে মিলে কি পেয়েছে তার সঙ্গে? একজন গায়ে বমি করে, আরেকজন মুখে বমি করে। ছি! শান চিৎকার করে কান্না শুরু করেছে। শ্রবণ নিজেকে সামলাবে নাকি ছেলেকে সামলাবে বুঝতে পারছে না। সোহা ওয়াশরুম থেকে বেরিয়ে শ্রবণকে বমি করতে দেখে তার কাছে ছুটে এলো আতঙ্কিত হয়ে। কপালে হাত রেখে ভয়ার্থ কণ্ঠে বলল, কি হয়েছে, এভাবে বমি করছো কেন? শ্রবণ কোনো রকমে বিছানার দিকে ইশারা করে দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করলো। ওয়াশরুমে এসে আরও বমি করলো। পেট খালি হতেই কুলি করে মুখ ধুয়ে নিল ভালোভাবে। সোহা ছেলেকে কোলে নিয়ে ঘটনা আন্দাজ করতে পারলো কিছুটা। ছেলের ঠোঁটের কোণে বমি লেগে আছে। বেবি ওয়াইপস দিয়ে ছেলের মুখ পরিষ্কার করে ছেলেকে শান্ত করার জন্য ব্রেস্ট ফিডিং করতে দিল। চোয়াল শক্ত করে তাকিয়ে রইল দরজার দিকে। শ্রবণ ওয়াশরুম থেকে বের হতে মেজাজ নিয়ে বলল, কি বলে গেছি আর কি করছো? শিক্ষা হবে না তোমার? বারবার বলে গেলাম ওকে উঁচু করে করবে না, মাত্র খাইয়েছি আমি, তারপরে উঁচু করেছো কেন? ভালো হয়েছে না এখন? কয়েকবার মুখের উপর বমি করেছে, এরপর কবে যেন খাইয়ে দেয়। শ্রবণ টাওয়েল দিয়ে হাত মুছতে মুছতে কাচুমাচু ভঙ্গিতে বলল, খেয়াল ছিল না, কথা বলতে বলতে উঁচু করে ফেলেছি। ওকে কেন বমি করতে হবে? তোদের দুজনের যন্ত্রণায় আমি বমি করতে করতে মরে যাব।
যখন পেটে ছিল তখন তুই বমি করছিস, এখন দুনিয়া এসেছে সে নিজে বমি করায়। আল্লাহ মাবুদ, কি যন্ত্রণায় ভাল লাগে না। শেষের কথাগুলো উপরের দিকে তাকিয়ে বলল। সোহাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল ফ্লোর পরিষ্কার করার জন্য মেয়েটকে ডাকতে। এখন সোহার সামনে থাকলে তার ঝাড়ি খেতে হবে কতগুলো, বইয়ের ঝাড়ি খাওয়ার চেয়ে একটু কষ্ট করে নিচে গিয়ে মেয়েটকে ডেকে আনাই ভালো। বেডরুমে এসে রুম পরিষ্কার করে দিয়ে যাওয়ার পর শ্রবণ রুমে এলো। শান ঘুমিয়ে গেছে, সোহার রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলো ভেতরে লাইট জ্বলছে। উসখুস করে ওয়াশরুমে দরজায় এসে দাঁড়ালো। সোহা বের হওয়ার জন্য ঘুরতে শ্রবণকে দেখতে পেল। কপালে কয়েক ভাঁজ ফেলে বলল, কি হয়েছে, কিছু বলবে? খিদে পেয়েছে। ওয়াশরুমে বসে খাবে নাকি? শ্রবণ চোয়াল শক্ত করলো সোহার কথা শুনে। সে ওয়াশরুমে বসে খাবার খাবে, তার এমন রিয়াকশন দেখে সোহা মনে মনে হাসলো। ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, ছেলেকে খাওয়াতে হয়, আবার ছেলের বাপকেও খাইয়ে দিতে হয়। নিচে যাও, এগুলো শুকিয়ে দিয়ে আসছি। শ্রবণ দাঁড়িয়ে রইল আগের মতো। সোহা ব্যালকনি থেকে ফিরে এসে দেখলো সিয়াম দাঁড়িয়ে আছে শ্রবণের সঙ্গে। ভাইয়াকে দেখে হাসি মুখে কাছে এগিয়ে আসতে আসতে বলল, কেমন আছো ভাইয়া? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। একাই এসেছো? না, আম্মু এসেছে। ভাইয়া ভার্সিটিতে গেছে। দাদা ভাইও যেন কোথায় গেছে। কোথায় আম্মু? আসছে। সোহা শ্রবণের মুখের দিকে তাকালো। শ্রবণের চেহারা গম্ভীর হয়ে রয়েছে। হয়তো অনিমা চৌধুরী এসেছে শুনে চেহারায় এই হাল করেছে। সোহা প্রেগনেন্ট হওয়ার পর অনিমা চৌধুরী যত যাই বলুক না কেন, শান হওয়ার পর তাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছেন। নাতিকে না দেখলে কোলে না নিলে তার ভালো লাগে না, কেমন অস্থির হয়ে ওঠেন, ছটফট লাগে। শ্রবণের প্রতিও মায়া জন্মেছে এখন। অনিমা চৌধুরী রুমের সামনে এসে দাঁড়াতে সোহা এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। ভালো মন্দ খোঁজখবর নেওয়ার পর রুমের ভেতরে প্রবেশ করলেন অনিমা চৌধুরী। শ্রবণের দিকে তাকিয়ে বললেন, কেমন আছো শ্রবণ? শ্রবণ গাম্ভীর্য ভাব বজায় রেখে বলল, আলহামদুলিল্লাহ। আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল শ্রবণ। অনিমা চৌধুরী নাতির পাশে দাঁড়িয়ে বললেন, নানা ভাই কখন ঘুমিয়েছে? অকাজ করে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছি। কি অকাজ করেছে আমার মামা? সোহা ভাইয়ার দিকে তাকিয়ে বলল। আজকেও তিনি বাবার মুখের উপর বমি করে দিয়েছে। সিয়াম তড়িৎ গতিতে বড় ভাইয়ের মুখের দিকে তাকালো। তার চোখ মুখ দেখে ফিক করে হেসে উঠল মুহূর্তেই। সোহার অনিমা চৌধুরীও ঠোঁট চেপে হাসলেন। শ্রবণ বমি যে কতটা ঘৃণা করে সেটা বাড়ির সবাই খুব ভালো করে জানে। জুম্মার নামাজ আদায় করে ছেলেকে নিয়ে বাড়ি ফিরল শ্রবণ। শানের বয়স এখন 2 বছর। ভীষণ চঞ্চল আর দুষ্টু প্রকৃতির ছেলে। মেজাজ হয়েছে বাবার মতো। ভীষণ রাগ, একবার রেগে গেলে সহজে শান্ত করা যায় না। সে যা করতে চাইবে সেটা করতে দিতে হবে, নয়তো চিৎকার করে কাঁদতে কাঁদতে শ্বাস নিতেই পারে না। রাগ উঠলে চেহারা লাল হয়ে ওঠে আর চুলগুলো সজারুর কাটার মতো খাড়া খাড়া হয়ে যায়। রুমে প্রবেশ করতেই দেখলো সোহা বিছানায় বসে আছে নামাজ আদায় করে। শান মাকে দেখে ভুবন ভুলানো হাসি দিয়ে ডাকলো, আম্মা আম্মা আ সোহা ঘাড় ঘুরিয়ে তাকালো দুজনার দিকে। দেখলো শানের হাতে একটা জিলাপি রস দিয়ে পাঞ্জাবি আর নিজের হাতে মুখের 12টা বাজিয়ে ফেলেছে। শ্রবণের ডান হাতের দিকে তাকিয়ে দেখলো তার হাতেও 2টো জিলিপি রয়েছে। বিস্ময়ে সোহার চোখ জোড়া রসগোল্লার মতো হয়ে গেল। বিছানা ছেড়ে দুজনার কাছে এগিয়ে আসতে আসতে বলল, জিলাপি কোথায় পেলে? বাড়িতে তো জিলাপি নেই। শ্রবণ ছেলের মুখের দিকে তাকালো, এরপর তারপর বউয়ের মুখের দিকে তাকালো। মসজিদ থেকে দিয়েছে। সোহার চোয়াল ঝুলে পড়লো শ্রবণের কথা শুনে। বিস্মিত হয়ে বলল, মসজিদ থেকে জিলাপি নিয়ে এসেছো? এনেছে কি সাদে? নামাজ শেষে মসজিদ থেকে বের হবো তখন একজন শানের দিকে জিলাপি এগিয়ে দিয়েছে। এই ছেলে সঙ্গে সঙ্গে হাত বাড়ালো সেটা নেওয়ার জন্য। আমি নিতে দেবো না বলে দরজার দিকে এগোতেই গলা ছেড়ে চিৎকার শুরু। জিলাপি না নিয়ে আসবেই না। ওর কান্না দেখে বাধ্য হয়ে নিতে দিলাম। লোকটা আমাকে 2টো সাধলো, কিন্তু আমি রাজি হলাম না। আবার চলে আসার জন্য পা বাড়াতেই গলা ছেড়ে কান্না শুরু। আমাকে নিতে হবে। বাইরে বেরিয়ে সেই ছেলের জন্য আবার ভিতরে ফিরে গিয়ে জিলাপি নিতে হলো আমার। এই 2টো জিলাপি হাতে নিয়ে বাড়িতে আস্তে আস্তে কী যে লজ্জা লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শ্রবণের কথা শুনে ফিক করে হেসে উঠল সোহা। মায়ের মুখে হাসি দেখে ছোট শান নিজেও হাসলো। মায়ের মুখের দিকে জিলাপি এগিয়ে দিয়ে বলল, আ তুমি খাও আব্বু। শ্রবণ ছেলেকে কোল থেকে নামিয়ে দিল। হাতের জিলাপি 2টো সোহার দিকে এগিয়ে দিয়ে বলল, নে খা। সোহা একটা হাতে নিয়ে বলল, ওটা তুমি খাও। শ্রবণ একটা জিলাপি হাতে তাকিয়ে রইল মা ছেলের দিকে। দুজনেই জিলাপি খাচ্ছে। শান অদক্ষ হাতে জিলাপি ধরে খাচ্ছে। 2 দিন পর রাস্তায় বেরিয়ে ফকির দেখে না, আবার বাবাকে ফকিরের মতো ভিক্ষা করতে বলে। যা বিচ্ছু ছেলে, বিশ্বাস নেই একে দিয়ে। শ্রবণ আসরের নামাজ আদায় করে এসে দেখলো শান বেস্ট ফিডিং করছে শুয়ে শুয়ে। শ্রবণ ছেলের দিকে তাকিয়ে বলল, শান কি করছো আব্বু? শান খাওয়া থামিয়ে বাবার দিকে তাকালো, হেসে দিয়ে বলল, জুজো জুজো দুধু খাও। শান হাসি মুখে আবারও খেতে ব্যস্ত হলো। শ্রবণ সোহার উপর ঝুঁকে তাকে আদর দিল। তারপর ছেলের হাত ধরে টেনে বলল,
আর খেতে হবে না, ওঠো এখন। শান খাওয়া বন্ধ করলো না, মাকেও ছাড়লো না। শ্রবণ ছেলের হাত ধরে কিছুক্ষণ টানাটানি করে বলল। আসবে না আমার কাছে? শান দুদিকে মাথা নাড়ল। সে এখন খেতে ব্যস্ত। যা হয়ে যাক না কেন, সে এখন কিছুতেই মাকে ছাড়বে না, মন ভরে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত। দুনিয়ার সব কিছু একদিকে, তার মায়ের বুকের দুধ খাওয়া আরেকদিকে। এমনিতে মা এখন দুধ খেতে দিতে চায় না। দুধ খেতে চাইলে বলে বড় হয়ে গেছো, দুধ খাওয়া বাদ দিতে হবে। সে মোটেও বড় হয়নি এখনো, কিন্তু মা বুঝতে চায় না। অনেক কান্নাকাটি করার পর এখন খাওয়ার সুযোগ পেয়েছে, সহজে ছাড়ছে না। শ্রবণ মাজায় হাত দিয়ে ছেলের দিকে তাকিয়ে রইল। বেশ কয়েকবার ডাকলো ছেলেকে, তবে শান তেমন রেসপন্স করলো না। আর বেশ সময় নিয়ে নিজের খাওয়া শেষ করে মাকে ছেড়ে উঠে বসে বাবার দিকে হাত বাড়িয়ে দিল কোলে যাওয়ার জন্যে। সোহা গায়ের পোশাক ঠিক করে উঠে বসতে শ্রবণ সোহাকে পাজা কোলে তুলে নিয়ে ছেলের দিকে তাকিয়ে বলল। তোমাকে আর নেব না আমি, খুব দাম বেড়ে গেছিল তাই না? এতক্ষণ ধরে ডাকছি, পাত্তাই দিলে না। তুমি কি ভেবেছিলে তুমি ছাড়া আমার আর কেউ নেই? আমার বউ আছে, এখন থাকো তুমি একা একা। শান কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল বাবার মুখের দিকে। সোহা শ্রবণের গলা জড়িয়ে ধরে শানের দিকে তাকিয়ে আছে। শান ফুপিয়ে কেঁদে দিয়ে মায়ের দিকে আঙ্গুল তাক করে বলল, আমায় 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 আম্মু। শ্রবণ হাসি মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার আম্মু, কিন্তু বউটা আমার। শান তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। শ্রবণ সোহাকে কোলে নিয়ে ছুটলো বাইরের দিকে। শান চিৎকার করে কাঁদতে কাঁদতে বাবা মায়ের পেছন পেছন ছুটলো। করিডোরে এসে বাবার দুই পা জড়িয়ে ধরে ঝুলে রইল। শ্রবণ বারবার বলছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু শান না ছেড়েই কেঁদে চলেছে। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ছাড়ো আমায়, নয়তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবে এখন। শ্রবণ সোহাকে কোল থেকে নামিয়ে দিয়ে ছেলেকে কোলে তুলে নিল। শান বাবার কোলে উঠে মায়ের দিকে তাকালো একবার, তারপর বাবার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ফোঁপাতে লাগলো। শ্রবণ ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে চুমু খেলো অনেকগুলো। শান্ত করার চেষ্টা করে আদর করতে করতে বলল, কাঁদে না আব্বু, মজা করলাম তো। শান শান্ত হলো বেশ কিছুক্ষণ পর। ফর্সা চেহারা পুরো লাল হয়ে উঠেছে। ছেলেকে খুশি করার জন্য বলল, চলো বাইক নিয়ে ঘুরতে যাই। বাইকের কথা শুনতেই শানের চোখ জোড়া চকচক করে উঠল। বাইকে চড়তে তার ভীষণ ভালো লাগে। ছেলের মুখের দিকে তাকিয়ে আবারও বলল, আর একটু বড় হও, তোমাকেও বাইক কিনে দেবো, মিনি বাইক, হেলমেটও কিনে দেবো, ওকে? শ্রবণের কথা শুনে সোহা শক্ত কণ্ঠে বলল, ছেলেকে কোনো বাইক কিনে দিতে পারবে না, আর এখন বাইক নিয়ে কোথাও যাওয়া যাবে না। শ্রবণ সোহার ফোলা ফোলা গাল টেনে বলল, জান তুইও চল, মজা হবে। না, আমিও যাব না, তোমরাও যাবে না। সরি জান, আমরা তো এখনই যাব। শ্রবণ সোহার গালে টুক করে একটা চুমু খেয়ে সিঁড়ির দিকে দৌড় শুরু করলো। সোহা পিছু পিছু যেতে যেতে গলা ছেড়ে বলল, সেই দিন যে চিটপটাং হয়ে পড়ে গিয়েছিলে বাইক নিয়ে, সেটা ভুলে গেছো? আজকে ছেলেকে নিয়ে পড়ার শখ জেগেছে। কিছু হবে না জান, তুই নিশ্চিন্তে থাক, সন্ধ্যার পরেই ফিরে আসবো। শ্রবণ ড্রয়িং রুমে এসে বাইকের চাবি আর হেলমেট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তাড়াহুড়ো করে। সোহা সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মেন দরজার দিকে তাকিয়ে রইল। এই লোকের মাথা থেকে বাইকের ভূত কিছুতেই নামাতে পারল না সে। ছেলেটাও বাবার মতো বাইক পাগল হচ্ছে দিন দিন। বাইকের কথা শুনলে ছেলেরও হুঁশ থাকে না, বাবারও হুঁশ থাকে না। এই দুজনকে নিয়ে তার হয়েছে যত জ্বালা। এখন রাত প্রায় 9টা। সোহা ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শান ঘুমাচ্ছে না। বারবার সোহা থেকে উঠছে বসছে আর আব্বু আব্বু ডাকছে। শ্রবণ রয়েছে স্টাডি রুমে, অফিসের কাজ করছে। সে গত বছরই অফিসে জয়েন করেছে। সোহা আগামী বছর পড়াশোনা আবার স্টার্ট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ততদিনে শান আরও কিছুটা বড় হয়ে যাবে। শ্রবণ চেয়েছিল সোহা এবছরই পড়াশোনা শুরু করুক, কিন্তু সোহা রাজি হয়নি। তার এক কথা, আগামী বছর শুরু করবে। ছেলের কান্নাকাটি শুনে স্টাডি রুম থেকে বেডরুমে ফিরে এলো শ্রবণ। বিছানার দিকে এগিয়ে বলল, কি হয়েছে আমার আব্বুর কাছে কেন? শান বাবাকে দেখে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে আব্বু আব্বু ডাকলো মুখ ভরে। শ্রবণের কাছে এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করে শান্ত করলো। সোহা শুয়ে থেকে শ্রবণের দিকে তাকিয়ে বলল, বাপের সঙ্গে মিলে অকাজ করতে পারছে না, তাই তার শান্তি লাগছে না। আমি আর আমার আব্বু মিলে শুধু কাজই করি। হ্যাঁ, এই ডানির বাচ্চা, একদম মিথ্যে বলবি না, আমরা সব সমান। শ্রবণের কথার মাঝে শান বলল, ডাইনি বাচ্চা। ছেলের কথা শুনে শ্রবণ হা হা করে হেসে উঠল। সোহা নাক মুখ কুচকে তাকিয়ে রইল দুজনের দিকে। শান আবারও বলল, ডাইনি যাব। সোহা চেঁচিয়ে উঠল, কর্কশ গলায় বলল, ছেলের সামনে উল্টাপাল্টা কথা বলতে নিষেধ করেছি না? শ্রবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, উল্টোপাল্টা কথা কোথায় বললাম? যা সত্যি তাই বললাম। তোর মাখালা নানি সবাই ডাইনি, শুধু আমার বউটা বাদে। সোহা চোখ জোড়া ছোট ছোট করে বলল, তোমার বউ ডাইনি নয় কেন? কারণ সে আমার বউ, কোনো ডাইনি আমার বউ হবে এটা অসম্ভব। সোহা আরও কিছু বলতে নিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে তার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখলো মায়ের কল। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলল, ডাইনির কথা বলতে বলতে ডাইনির কল এসে হাজির।
সোহা শ্রবণের দিকে কঠিন এক দৃষ্টি নিক্ষেপ করে কল রিসিভ করে মুখের সামনে ধরল। মায়ের হাসি হাসি মুখের দিকে তাকিয়ে নিজেও হেসে বলল, কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আমার নানা ভাই কোথায়? ঘুমিয়ে পড়েছে? না, ঘুমাইনি এখনো। সোহা ব্যাক ক্যামেরা দিয়ে শ্রবণ আর শানকে দেখালো। অনিমা চৌধুরী নাতিকে দেখে নানা ভাই বলে ডেকে উঠলেন। শানও সঙ্গে সঙ্গে খুশিতে আত্মহারা হয়ে ডাইনি বলে ডেকে উঠল। শানের ডাক শুনে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে থাকা সকলে অট্টহাসিতে ফেটে পড়ল। শ্রবণ নিজেও হেসে উঠেছে। সোহা দুজনের দিকে তাকিয়ে ফুঁসছে। স্পর্শ ক্যামেরার সামনে এসে তাড়াহুড়ো করে বলল, শান যেন না ঘুমায়, আমি আসছি। সিয়াম নিজেও সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল। আমিও আসছি। শামীম রেজা চৌধুরী উঠে দাঁড়িয়ে বললেন। আমিও আসছি। তিনজনের কথা শুনে শ্রবণ বলল, কাউকেই আসতে হবে না, আমরাই আসছি। তাহলে দ্রুত চলে আসো, নয়তো শান ঘুমিয়ে পড়বে। আসছি এখনই। এই ছোটটানি 2 নম্বর বাচ্চা, ওঠ। শান আবারও বলল। ডাইনির 2 বাচ্চা। শ্রবণ ছেলেকে কোলে নিয়ে দরজার দিকে এগিয়ে বলল, 2 বাচ্চা না আব্বু, ডাইনির 2 নম্বর বাচ্চা, মানে দ্বিতীয় ছাও। দ্বিতীয় ছাও। শ্রবণ হাসলো আবার। সোহা কল কেটে চেঁচাতে চেঁচাতে দুজনের পেছন পেছন এগুলো। শ্রবণ দাঁড়িয়ে পড়ল সিটির কাছে এসে। সোহা পাশে এসে দাঁড়াতে শ্রবণ সোহার গাল টেনে আদুরে গলায় বলল, কি হয়েছে জান, এমন খেপে আছিস কেন? সোহা শ্রবণের হাত সরিয়ে দিয়ে দাঁতে দাঁত পিষে বলল, ছেলেকে কি শেখাচ্ছ এসব? শ্রবণ সোহার মাথায় নিজের মাথা দিয়ে গুতা দিয়ে বলল, সত্যি কথা শেখাই জান। সুর ধরে জান বলে ডাকলো শ্রবণ। সোহা সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, এই যে আজকে যাচ্ছি, আর আসবো না তোমাদের কাছে। শ্রবণ ছেলের মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এই রে, তোমার মা মরে গেছে। শান বাবার মুখের দিক থেকে দৃষ্টি সরিয়ে মায়ের যাওয়ার পথে তাকালো। শ্রবণ সিঁড়ি বেয়ে নামতে নামতে শক্ত গলায় বলল, দেখ জান, উল্টো পাল্টা কথা বলবি না, ঠ্যাং ভেঙে ফেলবো কিন্তু। উল্টাপাল্টা কথা বলে মানুষ মুখ ভাঙতে চায়, তুমি ঠ্যাং ভাঙতে চাইছো কেন? শ্রবণ দাঁতে দাঁত পিষে বলল, যেন আমাদের ছেড়ে যেতে না পারিস। স্পর্শের ফোনে একের পর এক কল আসছে তখন থেকে। বারবার মেসেজও আসছে। ফোন সাইলেন্ট করা থাকলেও নজর এড়ালো না শ্রবণের। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, স্পর্শকে কল করেছো? বড় ভাইয়ের কথায় হকচকিয়ে গেল স্পর্শ। ফোন আড়াল করে রেখে বলল, কেউ না, রং নাম্বার। শ্রবণ কিছুক্ষণ তাকিয়ে রইল ভাইয়ের মুখের দিকে। স্পর্শের চোখে মুখে চোরচোর ভাব, হাত বাড়িয়ে দিয়ে বলল, দেখি কে বারবার বিরক্ত করছে। স্পর্শের কলিজা যেন লাফিয়ে উঠল। ভাইয়ের বাড়িয়ে রাখা হাতে দিয়ে দিল নিজের ফোনটা। পুনরায় কল এলো। শ্রবণ ফোনের স্ক্রিনে তাকালো। যন্ত্রণা নাম দিয়ে সেভ করা নাম্বারটা। কল রিসিভ করে ফোন কানে ধরলো। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো এক মেয়েলি কণ্ঠস্বর। হাই বেবি, জান সোনা পাখি, কেমন আছো তুমি? বিস্ময়ে শ্রবণের চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। স্পর্শের দিকে তাকিয়ে দেখলো বেচারা অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে। শ্রবণ নিজেকে সামলে রাশভারী গলায় বলল, কে? শ্রবণের গলার স্বর শুনে চমকালো বোধহয় মেয়েটা। কিছুটা সময় চুপ থেকে বলল, আপনি কে? আপনি কে আর কাকে কল করেছেন? আমি তৃষা এহসান, কল করেছি স্পর্শ চৌধুরীকে। বাই দ্য ওয়ে, আপনি কে? শ্রবণ আগের ভাব বজায় রেখে বলল, স্পর্শ বড় ভাই। ও ভাসুর ভাই, আসসালামু আলাইকুম ভাসুর ভাই, কেমন আছেন? কান থেকে ফোন সরিয়ে ফেললো শ্রবণ। ফোনের ওপাশে কোন পাগল? স্পর্শ চিন্তিত হয়ে বলল, কি বলছে ভাইয়া? উল্টাপাল্টা কিছু বলছে? শ্রবণ ফোন আবার কানে ধরতেই মেয়েটার গলার স্বর শুনতে পেল। সালামের জবাব দিলেন না যে ভাসুর ভাই? ওয়ালাইকুম আসসালাম। আপনার বাবার নাম কি? বাড়ি কোথায়? কেন, বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন? তাহলে দ্রুত চলে আসুন। তার আগে আপনার ছোট ভাইকে রাজি করান। ভাসুর ভাই, আপনার ছোট ভাই ভীষণ জেদি আর একরোগা ঘাটতেরা মানুষ। এতগুলো দিন ধরে তার পিছু লেগে আছি, কিছুতে তার মন গলছে না, পাত্তা দেয় না আমাকে। শ্রবণ কিছু না বলে ফোন স্পিকারে দিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। শ্রবণ কিছু বলছে না দেখে মেয়েটা আবারও বলল, কি হলো ভাসুর ভাই, কথা বলছেন না কেন? শ্রবণ স্পর্শের দিকে তাকিয়ে বলল, স্পর্শ কে এই মেয়ে? স্পর্শ থমথমে গলায় বলল, এহসান আঙ্কেলের একমাত্র বাচাল মেয়ে। এ মেয়ের মাথায় সমস্যা আছে। 3 রাত কল আর মেসেজ দিয়ে দিয়ে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। এই মেয়ের যন্ত্রণায় আমি রাতে ঠিক মতো ঘুমোতেও পারি না। রাত নেই দিন নেই, যখন তখন কল করে, মেসেজ দেয়। এই মেয়ে সারা রাত ঘুমায় না নাকি? তৃষ্ণা ব্যাকুল সুরে বলল, না, ঘুমায় না জান, তোমার কথা ভাবতে ভাবতে আমার ঘুম আসে না। তুমি ভালো হয়ে যাও,
আমাকে অ্যাকসেপ্ট করে নাও, তাহলে আমি আর এত বেশি যন্ত্রণা করব না তোমাকে। স্পর্শ বাজখাই গলায় বলল, এই মেয়ের লজ্জা লাগে না একটা ছেলেকে এইসব কথা বলতে? আঙ্কেলকে আজই সব বলে দিব আমি। সমস্যা নেই, বলে দাও। এতকাল শুনে এসেছিলাম ছেলেরা মেয়েদের বিরক্ত করে, আজ প্রথম দেখলাম মেয়েরাও ছেলেদের বিরক্ত করে। কেমন দিন এলো রে ভাই। ভাসুর ভাই, আপনার ভাইকে বলুন আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিতে, তাহলে আমি আর বিরক্ত করব না। সত্যি কথা বলছি, আপনার ভাইয়ের প্রেমে পড়ে আমি ভদ্রসভ্য একটা মেয়ে থেকে নির্লজ্জ বেশরম হয়ে গেছি, এখন পাগল হয়ে যাচ্ছি। বিশ্বাস করুন ভাসুর ভাই, আমি আগে মোটেও এমন মেয়ে ছিলাম না। সব আপনার ভাইয়ের দোষ। তার প্রেমে পড়ে আমি এমন হয়ে গেছি। সে ইচ্ছে করে আমাকে পাগল। 21 বছরের জীবনে কোনোদিন কোনো ছেলেকে মনে ধরেনি আমার। 22 বছরের জীবনে প্রথমবারের মতো আপনার ভাইকে মনে ধরেছিল। গত একটা বছর ধরে আমি আপনার ভাইকে পিছনে পড়ে আছি, অথচ আপনার ভাই আমাকে পাত্তাই দেয় না। এই দুঃখ আমি কই রাখি? হাই স্কুল থেকে শুরু করে ভার্সিটি কত কত ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছি, আমার মন টানেনি কখনই শেষ হবে। কতগুলো ছেলেকে ফিরিয়ে দিয়েছি, মন ভেঙেছি। ছেলেগুলোর অভিশাপ লেগেছে বোধ হয়, তাই তো আপনার ভাইয়ের মতো কিউট সুইট হ্যান্ডসাম একটা ছেলে আমাকে পাত্তা দিচ্ছে না। আপনার ভাইয়ের প্রেমে পড়ে কি থেকে কি হয়ে গেলাম আমি। আহারে তৃষা। শ্রবণ বিড়বিড় করে বলল, মেয়েটা কত কথা বলে। এই মেয়েকে আমি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম, কিন্তু এই মেয়ে থামার নয়। আঙ্কেলের ফোন দিয়ে কল আর মেসেজ দিয়ে বিরক্ত করে। আঙ্কেলকে তো চাইলেও একেবারে ব্লক করতে পারি না, মাঝে মধ্যে তো এর বড় ভাইয়ের ফোন দিয়েও দেয়। আঙ্কেল বা ভাইয়া কিছুই বলে না। জানলে তো বলবে, তারা তো জানেই না এই মেয়ে তাদের ফোন নিয়ে কি করে। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে এই মেয়েকে ধরে নিয়ে পাবনা পাগলা গারদে রেখে আসি, নয়তো নিজেই চলে যাই। আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল, ভাল লাগে না। জান, আমারও ভাল লাগে না। এই মেয়ে ফোন রাখো, অসভ্য মেয়ে। সামনে পেলে কাঁচা বরাবর দিব দুটো। ভাইয়ের হাত থেকে ফোন নিয়ে কল কেটে দিল। স্পর্শ বেচারা চোয়াল শক্ত হয়ে রয়েছে। বজ্জাত মেয়ে বড় ভাইয়ের সামনে কিভাবে জান বলে ডাকছিল। শ্রবণ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। সে ছোট ভাইকে খুব কমই দেখেছে রেগে এমন চোয়াল শক্ত করে থাকতে। যা হোক, তৃষ্ণাকে তার ভালো লেগেছে। মেয়েটা যে তার ভাইকে পাগলের মতো ভালোবাসে তা খুব ভালো করেই বুঝতে পারছে। তৃষ্ণা অনেকবার সামনে থেকে দেখা হয়েছে, তবে কথা হয়নি কখনো। মেয়েটা বেশ সুন্দরী আর ভালো পরিবারের। যতবারই সামনে থেকে দেখেছে মেয়েটাকে ভীষণ শান্তশিষ্ট আর কম কথা বলা মনে হয়েছে, কিন্তু চোখের আড়ালে তো মেয়েটা ভীষণ দুষ্টু প্রকৃতির আর চঞ্চল বাচালো বটে। স্পর্শের দিকে তাকিয়ে বলল, কাহিনী কি? কিসের কাহিনী? কিসের কাহিনী মানে? মানে কি? ভালোবাসো? কাকে? তুহিন আঙ্কেলের একমাত্র ব্যাচেলার মেয়ে। পাগল নাকি? ওই পাগলকে কেন আমি ভালোবাসতে যাব? তৃষা তো বললো তোকে ভালোবাসে সে পাগল হয়েছে। ও আগে থেকেই পাগল। বুঝতে পারলাম। কি? তুমিও ভালোবাসো? একদম না। একদম এটাই। ভালো না বাসলে নাম্বার ব্লক করে সেভ করে রাখছো কেন? এর নাম্বার ব্লক করে রাখলে পুরো কোষ্ঠীর ফোন দিয়ে কল করে। আচ্ছা, আব্বুকে বলছি। স্পর্শ ব্যস্ত কণ্ঠে বলল, কি? তুই বিয়ে করবি? হ্যাঁ। না, একদম না। ভাইয়া দাঁড়াও। স্পর্শ শ্রবণের পেছন পেছন দৌড় শুরু করেছে তাকে ধরার জন্য। করিডোরে এসে শ্রবণকে পেছন থেকে জাপটে ধরে যেন বাবার কাছে যেতে না পারে। শ্রবণ স্পর্শের কাছ থেকে ছোটার জন্য এক প্রকার লাফালাফি শুরু করেছে, কিন্তু ছুটতে পারছে না। স্পর্শ এমন শক্ত করে জাপটে ধরেছে যে ছাড়ছেই না। শ্রবণ স্পর্শকে নিয়ে সামনের দিকে আগায়। স্পর্শ ভাগে থামানোর জন্য উঁচু করে নিয়ে উল্টো হাঁটা ধরলো। দুজনের ধস্তাধস্তি আর উচ্চস্বরে বলা কথা শুনে শামীম রেজা চৌধুরী নিজের রুম থেকে বেরিয়ে এলেন। তিনি কিছুক্ষণ আগে শুয়েছিলেন ঘুমানোর জন্য। করিডোরে এসে দুই ভাইকে এভাবে দেখে বিস্মিত হয়ে বললেন, এত বড় হয়ে ছোট বাচ্চাদের মতো এসব কি করছো দুই ভাই মিলে? বাবার কথা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো স্পর্শ। এই সুযোগে শ্রবণ স্পর্শের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কি শক্ত করেই না ধরেছিল। কি হয়েছে তোমাদের দুই ভাইয়ের? স্পর্শ কিছু বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু সে কিছু বলার আগে শ্রবণ বলল, স্পর্শ বিয়ে করতে চাইছে কিন্তু লজ্জায় বলতে পারছে না তোমাদের কাউকে। স্পর্শ হা করে চাইলো বড় ভাইয়ের মুখের দিকে। বাবার দিকে তাকে দ্রুত দুদিকে মাথা নেড়ে বলল, না না, আমি এমন কিছুই বলিনি। ভাইয়া মিথ্যা বলছে। ভাইয়া এসব কি বলছো? যা সত্যি তাই বলছি। আব্বু আব্বু স্পর্শ গত 1 বছর ধরে তিশা নামে একটা মেয়ের সঙ্গে প্রেম করে।
তলে তলে টেম্পো ঠিকই চালায়, শুধু আমরা বলেই বলে হরতাল। স্পর্শ যেন সাত আসমান উপর থেকে ধপ করে জমিনে পড়ল। এমন ডাহা মিথ্যা কথা কিভাবে বলছে তার বড় ভাই? সে কবে তৃষ্ণার সঙ্গে প্রেম করলো? শামীম রেজা চৌধুরী বললেন। এটা কোনো তৃষ্ণা। স্পর্শকে কিছু বলতে না দিয়ে শ্রবণ নিজেই বলল। তুহিন এইশানের মেয়ে, তিশা এইশান। শামীম রেজা চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে রইলেন। স্পর্শ বাবার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। তার ইচ্ছে করছে ফ্লোরে 2 ভাগ করে নিচে চলে যেতে, নয়তো অলৌকিক কোনো ক্ষমতা বলে অদৃশ্য হয়ে যেতে। কোনো বড় ভাই ইচ্ছে করে ছোট ভাইকে এভাবে বেকায়দায় ফেলে? শামীম রেজা চৌধুরী গম্ভীর গলায় বললেন। তুমি তৃষ্ণাকে বিয়ে করতে চাইছো? স্পর্শ বড় ভাইয়ের মুখের দিকে তাকালো। শ্রবণ উপর নিচ মাথা নেড়ে স্পর্শকে একই কাজ করতে বলল ইশারায়। স্পর্শ উপর নিচ মাথা নেড়ে মুহূর্তে আবারও দুদিকে মাথা নেড়ে দ্রুত বলল। না না না, একদম না। কিসের না না? আবু তুমি আঙ্কেলের সাথে আলোচনা করো, দেখো তারা কি বলে। স্পর্শ কিছু বলতে নিয়েছিল, কিন্তু তার আগে শামীম রেজা চৌধুরী বললেন। যদি তোমার পছন্দ থাকে, ভালোবাসো, তাহলে আমার কোনো আপত্তি নেই। তুমি সংসার করবে, সারা জীবন পার করবে, তাই তুমি যা চাইবে তাই হবে। স্পর্শ আর কিছু বলল না। শামীম রেজা চৌধুরী রুমের দিকে ঘুরে হাঁটা শুরু করে বললেন। অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়ো 2 ভাই। এই বিষয়ে আমরা আগামীকাল সকালে আলোচনা করব। 2 ভাই বাবার যাওয়ার পথে তাকিয়ে তনিমা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। তিনি এখনও শ্রবণের কাছাকাছি আসার সাহস পান না। শ্রবণের দৃষ্টিকে এখনও ভয় পান। শ্রবণকে দেখলে সবসময় দূরে দূরেই থাকেন। শ্রবণ স্পর্শকে রুমে যেতে বলে নিজেও নিজের রুমের দিকে এগুলো। সোহা শানকে নিয়ে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে। আজ সিয়ামের মাথা ব্যথা থাকায় সেও ওষুধ খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়েছিল। সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়ার পর শ্রবণ আর স্পর্শ ড্রয়িং রুমে বসেছিল। আর সেই মুহূর্তে স্পর্শের ফোনে বারবার মেসেজ আর কল আসছিল। শ্রবণ রুমে এসে দরজা লাগিয়ে বিছানার দিকে এগুলো। এই দুজন মানুষকে দেখলে তার অন্তর যে কতটা শীতল হয়ে যায় কাউকে বুঝাতে পারবে না শ্রবণ। তার ভালো থাকা, তার শান্তির উৎস এরা দুজন। তো দিশেহারা শ্রবণ চৌধুরী দিশা খুঁজে পেয়েছে। সে বাড়ির সকলের সঙ্গে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেও 3 জনের একজনকেও মন থেকে মাফ করতে পারেনি, পারবেও না কোনোদিন। মাফ করা মহৎ গুণ, তবে এই মহৎ কাজটা শ্রবণ চৌধুরী করতে পারেনি এখন পর্যন্ত। তার ধারণা এই 3 জনকে মাফ করে দিলে তার বোন আর মায়ের সঙ্গে অন্যায় করা হবে, যা শ্রবণ কোনোদিনও করবে না। সোহার পাশে শুয়ে আলগোছে জড়িয়ে ধরল তাকে। সোহা আর শান বেঘরে ঘুমোচ্ছে। স্পর্শ ওয়াশরুম থেকে বেরোতেই তার ফোনটা আবারও শব্দ করে কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো যন্ত্রণা কল করেছে। মেয়েটাকে প্রথম তার ভীষণ অসহ্য লাগতো। একটা মেয়ে এত ছ্যাঁচড়া হয় কিভাবে? কিন্তু আস্তে আস্তে তার পাগলামিগুলো স্পর্শের মনে দাগ কাটতে শুরু করে। একটা সময় পর গিয়ে স্পর্শ নিজের অজান্তে প্রেমে পড়ে পাগল আর বাচাল মেয়েটার। যদি সত্যি সত্যি মেয়েটা তাকে ভালো না বাসতো, তাহলে এত পাগলামি কখনোই করতো না। স্পর্শ কপাল চাপড়ায়। শেষ পর্যন্ত একটা পাগলকে ভালোবেসে ফেলেছে সে। রিং বাজতে বাজতে কল একবার কেটে গিয়ে আবারও এলো। স্পর্শ রুম অন্ধকার করে বিছানায় চিত হয়ে শুয়ে কল রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো মিষ্টি গলার আওয়াজ। হ্যালো। স্পর্শ কথা না বলে চুপ রইল। বেশ কয়েকবার হ্যালো হ্যালো বলল তৃষ্ণা। স্পর্শের কোনো রেসপন্স না পেয়ে বিরক্ত হয়ে বলল। এই লোক কল রিসিভ করে কোথাও হাওয়া হয়ে গেছে। এই যে মিস্টার খাত্তারা চৌধুরী, শুনছেন? ছলাৎ করে লাফিয়ে উঠল তৃষ্ণার হৃৎপিণ্ড। বুকের বাঁ পাশে হাত চেপে বলল। এতক্ষণ কথা বলছিলেন না কেন? শুনছিলাম। কি কথা? কার? যে বলছিল। কে বলেছিল? এখন যে বলছে। আমি। সত্যি? স্পর্শ চুপ রইল। তৃষ্ণা একা একাই বকবক করলো অনেকক্ষণ। স্পর্শ চুপ করে শুনলো সব কথা। তৃষ্ণা কথা থামিয়ে বলল। শুনছ নাকি ঘুমিয়ে পড়েছ? শুনছে। তৃষ্ণা ভীষণ খুশি হলো। এই প্রথম স্পর্শ তার সব কথা শুনেছে। অন্য দিনগুলোতে তো কল রিসিভ করে ধমকা ধমকি করে কল কেটে দেয়। খুশিতে আত্মহারা হয়ে বিছানা ছেড়ে নেমে নাচতে শুরু করলো। স্পর্শ বুঝতে পারলো তৃষ্ণার উচ্ছ্বাস। মুচকি হেসে বিড়বিড় করে বলল। আসলেই পাগল। নেচে গিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল তৃষ্ণা। ব্যাকুল সুরে বলল। এই খাত্তারা চৌধুরী, অ্যাকসেপ্ট করে নাও না আমার ভালোবাসা আর আমাকে। নিয়ে নিলে কি হবে? ভীষণ ভালোবাসবো তোমায়, একটু যন্ত্রণা করব না। আর যদি না নেই? তাহলে সারা জীবন যন্ত্রণা করব। কেন? কারণ তুমি আমাকে যন্ত্রণার উপর রেখেছ। কিছুতেই শান্তি পাই না, কিচ্ছু ভালো লাগে না। সবসময় শুধু তোমাকে মনে পড়ে আর নিজেকে পাগল পাগল লাগে। ঘুমাও এখন, অনেক রাত হয়েছে। কি বললো? ঘুমোতে বলেছি।
পুরো কথাটা বল। ঘুমাও এখন, অনেক রাত হয়েছে। ফাইনালি তুমি আমাকে তুমি করে বলেছো। ইয়াহু, কি যে খুশি লাগছে। মাজান। স্পর্শ কল কেটে দিল। তৃষ্ণা ফোনটা বুকের উপর রেখে চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে রইল। শ্রবণ কল রিসিভ করে কানে ধরল। হাসান কল করেছে। আসসালামু আলাইকুম বেই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আমাকে বেয়াই ডাকবি না তুই। কেন? কারণ আমি আমার মেয়েকে তোর ছেলের কাছে বিয়ে দিব না। না দিলে না দিবে, আমি আর আমার ছেলেকে নিয়ে আসবো। আমি দিলে না তুই নিতে পারবি? তোর মেয়ে কবে কোন দিক দিয়ে আমার ছেলের সঙ্গে চলে আসবে তুই টেরও পাবি না। তা কি করেছে আমার ছেলের হবু? খাচ্ছে। তার খাওয়া দাওয়া আর হাগুমুতু করা ছাড়া আর কোনো কাজ আছে এই রাতের বেলা? দিনের বেলায় পরে পরে ঘুমায় আর রাত হলে জেগে থাকে। ভাল লাগে না। নিজে নিয়ে যা তোর ছেলের বউকে। তোরাই যখন নিয়ে যাবি তাহলে আর এত কষ্ট করে আমার বড় করব কেন? হাসানের কথা আর বলার ধরন দেখে শব্দ করে হেসে ফেলল শ্রবণ। হাসান বলল, হাসি পাচ্ছে তোর? না, কষ্ট হচ্ছে। কেন? বউ ঘুমিয়ে গেছে। সোহা ঘুম জড়ানো গলায় বলল, কি হয়েছে? তোকে বলছি না? কাকে বলছো? হাসান কল করেছে। তোর ছেলের বউ জেগে রয়েছে, তাকে পাহারা দিচ্ছে। বেচারা নিজে ঘুম হারাম করে। তোর কষ্ট কমলো? কেন? তোর বউ জেগে আছে, রাখছি। কল কেটে দিল। হাসান। রিতা ঘুমিয়ে গেছে আর মেয়ে চুপচুপ করে খাচ্ছে। সোহা শ্রবণের দিকে ফিরে শ্রবণের বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে রইল। শ্রবণ সোহাকে আগলে নিয়ে বলল, 2 দিন পর তো বাড়িতে বিয়ে। সোহা বুকে মুখ গুজে রেখেই বলল, কার বিয়ে? স্পর্শের। সোহা বুক থেকে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকালো। অবিশ্বাস্য কণ্ঠে বলল, আসলেই? হ্যাঁ। এই অসম্ভবটা সম্ভব হলো কি করে? শ্রবণ খুলে বলল। সবটা শুনে সোহা খুশি হলো বেশ। শ্রবণের বুকে পুনরায় মুখ গুজে বলল, তাহলে একেবারে বিয়ে শেষ করে বাড়িতে ফিরবো আমরা? এখনো মেয়ের বাড়ির লোকের সঙ্গে কথাই হলো না, আর এই বিষয় শেষ করে বাড়িতে ফিরবো। আমরা আগামীকালই ফিরবো। তুমি না বলে 2 দিন পরে বিয়ে? ওটা তো কথার কথা ছিল। যাই বলো তুমি, আমি একেবারে বিয়ে শেষ করেই যাব। এবার এমনিতেই অনেকদিন পর এসেছি। ঘুমা। জান বলো। জান ঘুমা। আবার বলো। জান 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 ঘুমা জান পাখি। সোহা হেসে ফেলল। তারপর শ্রবণকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জড়িয়ে ধরলে অনেক শান্তি লাগে আমার। আমারও। সোহা চুপ হয়ে রইল। শ্রবণ সোহাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলল, আল্লাহ তালা চাইলে একদিন আমরা বয়সের ভারে নুয়ে যাব। চামড়া কুচকে যাবে, চুল পেকে যাবে, চলাফেরায় বেগ পেতে হবে। তখনও তুই আমার বুকেই ঘুমাবি। আমি এই শ্রাবণ চৌধুরী যতদিন বেঁচে আছি তোকে আগলে রাখবো। এক ফোঁটা দুঃখ কষ্ট তোকে সর সাহস করবে না। তুই আমার রানী, এই শ্রাবণ চৌধুরীর এক এবং অদ্বিতীয় রানী। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ, আমার সন্তানের মা, আমার জান।